শেষ 10 দিনের শুরু। বার্লিন, 20 এপ্রিল 1945। ভোরের আলো তখনও পুরোপুরি শহরের ওপর নেমে আসেনি। আকাশ ধূসর, বাতাসে ধোঁয়া আর পোড়া ইটের গন্ধ। দূরে কোথাও বিস্ফোরণের শব্দ, আর সেই শব্দের সঙ্গে কেঁপে উঠছে মাটির নিচে লুকিয়ে থাকা একটি কংক্রিটের বাংকার। সেই বাংকারের ভেতরে বসে আছে এমন একজন মানুষ, যার নাম একসময় ইউরোপের প্রতিটি রাজধানীতে ভয়ের প্রতীক ছিল। আজ তার জন্মদিন। 56 বছর পূর্ণ হল। কিন্তু পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে নিঃসঙ্গ জন্মদিন। বিরতি। উপরে একটি সাম্রাজ্য ভেঙে পড়ছে। নিচে একজন মানুষ এখনো বিশ্বাস করতে চাইছে যে সবকিছু শেষ হয়ে যায়নি। প্রশ্ন হল, কিভাবে এমন একজন মানুষ, যার একটি আদেশে লক্ষ লক্ষ সৈন্য সীমান্ত অতিক্রম করত, যার বক্তৃতায় হাজার হাজার মানুষ উন্মত্ত হয়ে উঠত, যার স্বপ্ন ছিল হাজার বছরের একটি সাম্রাজ্য, সে শেষ পর্যন্ত একটি অন্ধকার কংক্রিটের বাংকারে আটকা পড়ল? কেন সে পালিয়ে গেল না? কেন সে আত্মসমর্পণ করল না? আর সেই শেষ 10 দিনে ঠিক কি ঘটেছিল? ইতিহাসের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে রহস্যময় 10 দিন। আজ আমরা সেই পথেই হাঁটব। ধীরে ধীরে, একটি দিন করে, একটি সিদ্ধান্ত করে, একটি ভাঙা সাম্রাজ্যের শেষ নিঃশ্বাস শুনতে শুনতে। চোখ বন্ধ করুন। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বার্লিনের এক রাস্তায়। কয়েক বছর আগেও এই শহর ছিল নাৎসি জার্মানির গর্ব। প্রশস্ত রাস্তা, বিশাল ভবন, সামরিক কুচকাওয়াজ, লাল পতাকার সমুদ্র। আর আজ চারদিকে শুধু ভাঙা দেয়াল, জ্বলন্ত ট্রাম, ধসে পড়া সেতু, রাস্তায় পড়ে আছে পোড়া গাড়ির কঙ্কাল। বাতাসে ছাই উঠছে। মাঝে মাঝে কোনো ভবনের ওপর সবিজেত গোলা আঘাত করছে। মাটি কেঁপে উঠছে। কেউ চিৎকার করছে। তারপর আবার নীরবতা। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সবাই জানে শেষটা খুব কাছে। মাটির প্রায় 15 মিটার নিচে, রাইক চ্যান্সেলারির বাগানের নিচে, 2টি স্তরের কংক্রিট বাংকার। নাম ফিউরার বাংকার। এখানেই অবস্থান করছেন অ্যাডলফ হিটলার। তার সঙ্গে আছেন ইভা ব্রাউন, জোসেফ গোয়েবলস ও তার পরিবার, মার্টিন বোরমান, জেনারেল হান্স ক্রেবস, উইলহেলম বুরগডর্ফ, অটো গুনশে, হাইন্স লিঙ্গে, ট্রাউডেল ইয়ুঙ্গে, আরও কিছু কর্মকর্তা, কিছু দেহরক্ষী, কিছু সচিব, কিছু চিকিৎসক, সব মিলিয়ে অল্প কয়েকজন মানুষ। তারা জানে এই বাংকার হয়তো তাদের শেষ ঠিকানা। তবুও কেউ চলে যাচ্ছে না। কারো কাছে এটা আনুগত্য, কারো কাছে বাধ্যবাধকতা, কারো কাছে ভয়, আর কারো কাছে আর যাওয়ার মতো কোনো জায়গায় নেই। বাংকারের ভেতরের বাতাস ভারী। জেনারেটরের শব্দ কখনো থামে না। বাতাস চলাচলের যন্ত্রগুলো অবিরাম চলছে। কিন্তু তবুও ঘরের মধ্যে এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ। কংক্রিটের দেয়ালে জমে থাকা আর্দ্রতা, লোহার দরজা, সংকীর্ণ করিডর, অল্প আলো। দিন আর রাতের পার্থক্য যেন হারিয়ে গেছে। উপরে যুদ্ধ চলছে, নিচে সময় থেমে আছে। এই মানুষগুলোর মধ্যে একজন তরুণী প্রতিদিন ডায়েরি লেখেন। তিনি ট্রাউডেল ইয়ুঙ্গে, হিটলারের ব্যক্তিগত সচিব। পরে তিনি স্মৃতিচারণে লিখেছিলেন, বাংকারের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল বিস্ফোরণের শব্দ নয়, বরং সবাই এমনভাবে আচরণ করছিল যেন সবকিছু এখনও স্বাভাবিক। কেউ কফি খাচ্ছে, কেউ টাইপ করছে, কেউ মানচিত্র দেখছে, কেউ আদেশ লিখছে, যেন সাম্রাজ্য এখনও টিকে আছে। যদিও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বার্লিন তখন চারদিক থেকে ঘিরে ফেলেছে সোভিয়েত লাল বাহিনী। মার্শাল জর্জি জুবভের প্রথম বেলারুশিয়ান ফ্রন্ট পূর্ব দিক থেকে এগিয়ে আসছে। দক্ষিণ দিক থেকে এগোচ্ছে মার্শাল ইভান কোনেভের প্রথম ইউক্রেনীয় ফ্রন্ট। লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার ট্যাঙ্ক, অসংখ্য কামান, অবিরাম গোলাবর্ষণ। জার্মান প্রতিরক্ষা ভেঙে পড়ছে। শহরের একের পর এক অংশ হারিয়ে যাচ্ছে।
কিন্তু বাংকারের ভেতরে এখনও মানচিত্রে নতুন নতুন তীর আঁকা হচ্ছে, যে সেনাবাহিনী আর বাস্তবে নেই তাদের দিয়েও পাল্টা আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। এটাই ছিল হিটলারের শেষ দিনগুলোর সবচেয়ে বড় বৈপরীত্য। বাস্তবতা আর বিশ্বাসের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছিল। তার সামনে প্রতিদিন রিপোর্ট আসছিল, কোথাও সৈন্য নেই, কোথাও গোলাবারুদ নেই, কোথাও জ্বালানি নেই, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু তিনি এখনও বিশ্বাস করতেন, কোনো এক অলৌকিক ঘটনা ঘটবে, কোনো জেনারেল হঠাৎ করে পরিস্থিতি বদলে দেবে, কোনো নতুন আক্রমণ সোভিয়েতদের থামিয়ে দেবে। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল। এদিকে বার্লিনের সাধারণ মানুষ, তাদের জীবন ছিল আরও ভয়াবহ। হাজার হাজার পরিবার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছিল। খাবার প্রায় শেষ, পানি সীমিত, বিদ্যুৎ প্রায় নেই। হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে। অনেক চিকিৎসকের কাছে আর ওষুধ নেই। শিশুরা কান্না করছে, বৃদ্ধরা অপেক্ষা করছেন। কেউ জানে না আগামী সকাল তারা দেখতে পারবে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ধ্বংসের মধ্যেও নাৎসি প্রচারযন্ত্র পুরোপুরি থেমে যায়নি। রেডিওতে এখনও বলা হচ্ছে, জার্মানি জয়ী হবে, শত্রু পরাজিত হবে। ফ্যুরার নতুন পরিকল্পনা করেছেন, শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যাবে। অনেক মানুষ তখনও এই কথাগুলো বিশ্বাস করতে চাইছিল, কারণ সত্যিটা মেনে নেওয়া ছিল আরও কঠিন। 20 এপ্রিল সকালে হিটলার তার জন্মদিন উপলক্ষে কয়েকজন কর্মকর্তার শুভেচ্ছা গ্রহণ করেন। তার চেহারা আগের মতো ছিল না, হাত কাঁপছিল, হাঁটার সময় শরীর সামনের দিকে ঝুঁকে থাকত, মুখ ফ্যাকাশে, চোখের নিচে গভীর ক্লান্তি। বয়স 56, কিন্তু দেখতে যেন 70-এরও বেশি। কয়েক বছরের যুদ্ধ যেন তার শরীর থেকে সব শক্তি শুষে নিয়েছে। তবুও তার কণ্ঠে মাঝে মাঝে পুরনো দৃঢ়তার ছাপ ফিরে আসত, বিশেষ করে যখন তিনি সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলতেন। সেদিন দুপুরে বাংকারের বাইরে কিছু কিশোর সৈন্যকে সম্মাননা দেওয়া হয়। তারা ছিল হিটলার যুবসংঘের সদস্য। অনেকের বয়স 16 হয়নি। তাদের কেউ কেউ সোভিয়েত ট্যাঙ্ক ধ্বংস করেছিল, অন্তত সরকারি প্রতিবেদনে তাই বলা হয়েছিল। হিটলার একে একে তাদের সঙ্গে করমর্দন করলেন, কিছু কথা বললেন। এটাই ছিল ইতিহাসে তার শেষ প্রকাশ্য উপস্থিতি। ক্যামেরা সেই দৃশ্য ধারণ করেছিল। আজও সেই ফুটেজ দেখা যায়। একজন ক্লান্ত বৃদ্ধ মানুষ, যিনি এখনও নিজেকে অপরাজেয় নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু চোখের গভীরে জমে আছে অবসাদ, আর চারদিকে স্পষ্ট পরাজয়ের ছায়া। সন্ধ্যা নামতে না নামতেই আবার গোলাবর্ষণ শুরু হল। প্রতিটি বিস্ফোরণে বাংকারের ছাদ কেঁপে উঠছিল, ধুলো ঝরে পড়ছিল। কেউ মাথা তুলছিল না, কারণ এই শব্দ এখন তাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু সেই রাতেই এমন কিছু সংবাদ পৌঁছাতে শুরু করল, যা শেষ পর্যন্ত হিটলারের জীবনের গতিপথই বদলে দেবে। তিনি এখনও বিশ্বাস করছিলেন যে বাইরে কোথাও একটি বড় জার্মান বাহিনী অপেক্ষা করছে। সেই বাহিনী এসে বার্লিনকে উদ্ধার করবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি নির্মম। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ভ্রান্ত বিশ্বাস প্রথমবারের মতো ভেঙে পড়তে শুরু করবে। কেউ তখনও জানত না, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত শাসকের জীবনে আর মাত্র 10 দিন বাকি। আর সেই 10 দিনের প্রতিটি ঘণ্টা বিশ্ব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। অবরুদ্ধ রাজধানী। 21 এপ্রিল 1945। রাত আর ভোরের মাঝামাঝি সেই অদ্ভুত সময়, যখন অন্ধকার পুরোপুরি সরে যায় না, আবার আলো পুরোপুরি আসে না। বার্লিন ঠিক তেমনি এক অবস্থায় দাঁড়িয়েছিল, না সম্পূর্ণ জীবিত, না সম্পূর্ণ মৃত। মাটির উপরে শহর জ্বলছে, মাটির নিচে বাংকারের দেয়ালে ঝুলছে ইউরোপের বড় একটি মানচিত্র। সেই মানচিত্রে লাল রঙের পিন দিয়ে চিহ্নিত করা হচ্ছে সোভিয়েত বাহিনীর অগ্রগতি। প্রতি ঘণ্টায় লাল চিহ্নগুলো একটু একটু করে বার্লিনের কেন্দ্রের দিকে এগিয়ে আসছে। কেউ উচ্চস্বরে কিছু বলছে না, কারণ প্রত্যেকেই বুঝতে পারছে এই মানচিত্র আর কেবল যুদ্ধের অবস্থা দেখাচ্ছে না, এটি আসলে দেখাচ্ছে সময় কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সকালের প্রথম রিপোর্ট এসে পৌঁছাল।
সোভিয়েত বাহিনী বার্লিনের উপকণ্ঠে প্রবেশ করেছে। দূর থেকে আর গোলাবর্ষণ নয়, এবার শহরের ভেতরেই লড়াই শুরু। রাস্তা ধরে, বাড়ি ধরে, ঘর ধরে, প্রতিটি মোড় এখন একটি ছোট যুদ্ধক্ষেত্র। দূরে কোথাও একটি চার্চের ঘণ্টা বেজে উঠেছিল। কেউ আর জানত না সেটি প্রার্থনার আহ্বান নাকি শেষ বিদায়ের সংকেত। শহরের অনেক চার্চ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। অনেক হাসপাতাল ভেঙে পড়েছে। আগুন নেভানোর মতো পর্যাপ্ত পানি নেই। অগ্নিনির্বাপক বাহিনীরও আর সেই শক্তি নেই। একটি ভবনে আগুন লাগলে অনেক সময় সেটিকে জ্বলতে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকত না। বাতাসে পোড়া কাঠ, ইট, ধাতু এবং ধোঁয়ার গন্ধ মিশে এমন এক পরিবেশ তৈরি করেছিল যা অনেক প্রত্যক্ষদর্শী সারা জীবন ভুলতে পারেননি। ফুরার বাংকারে সকাল শুরু হয় প্রতিদিনের মতোই। হিটলার ঘুম থেকে উঠলেন বেশ দেরিতে। তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন। সামরিক বৈঠক করতেন, রিপোর্ট শুনতেন, তারপর ভোরের দিকে ঘুমাতেন। ফলে সকাল বলতে তার কাছে ছিল প্রায় দুপুর। আজও তার ব্যতিক্রম হল না। ব্যক্তিগত পরিচারক হাইন্স লিঙ্গে নাশতার ব্যবস্থা করলেন। হিটলার বহু বছর ধরেই নিরামিষ খাবার খেতেন। সেদিনও খাবার ছিল খুব সাধারণ। কিছু রুটি, স্যুপ, চা। খাবারের টেবিলে উপস্থিত কয়েকজন কর্মকর্তা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন, কিন্তু বিস্ফোরণের শব্দ সেই অভিনয় বারবার ভেঙে দিচ্ছিল। প্রতি কয়েক মিনিট পরপর পুরো ঘর কেঁপে উঠছিল। কাপের ভেতরের চা দুলে উঠছিল। ছাদের ধুলো টেবিলের উপর পড়ছিল। তবু আলোচনা চলছিল, যেন বাইরে কিছুই ঘটছে না। দুপুরের দিকে আবার সামরিক বৈঠক। বড মানচিত্রটি টেবিলের উপর খুলে রাখা হল। জেনারেলরা একে একে রিপোর্ট দিচ্ছেন। প্রত্যেকের মুখে ক্লান্তি, কয়েকজনের চোখ লাল। অনেকেই দিনের পর দিন ঠিকমতো ঘুমাননি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ঘুমের অভাব ছিল না। সমস্যা ছিল তাদের কাছে আর ভালো কোনো সংবাদ ছিল না। বার্লিনকে রক্ষা করার জন্য যেসব বাহিনীর ওপর নির্ভর করা হচ্ছিল তাদের অধিকাংশই হয় ধ্বংস হয়ে গেছে, নয়তো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। অনেক ইউনিটের সঙ্গে আর কোনো যোগাযোগই সম্ভব হচ্ছে না। রেডিও নীরব, টেলিফোন লাইন কাটা, রাস্তা শত্রুর নিয়ন্ত্রণে। অনেক আদেশ কখনোই গন্তব্যে পৌঁছাচ্ছে না। কিন্তু হিটলার এখনও একটি নাম বারবার উচ্চারণ করছেন, ফেলিক্স স্টাইনার। এসএস জেনারেল ফেলিক্স স্টাইনারের নেতৃত্বে থাকা বাহিনী। কয়েকদিন ধরেই তিনি বিশ্বাস করে আসছিলেন স্টাইনার উত্তর দিক থেকে একটি পাল্টা আক্রমণ চালাবেন। সেই আক্রমণ সোভিয়েতদের অগ্রযাত্রা থামিয়ে দেবে। তারপর জার্মান বাহিনী আবার পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে। পরিকল্পনাটি কার্যে হয়তো সম্ভব মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্টাইনারের হাতে সেই আক্রমণ চালানোর মতো পর্যাপ্ত সৈন্যই ছিল না। অনেক ইউনিট কেবল নামেই অস্তিত্বশীল ছিল। কার্যে তাদের সংখ্যা ছিল, মাঠে ছিল না। এই সত্যটি অনেকেই জানতেন, কিন্তু সবাই বলতে সাহস করতেন না। কারণ হিটলারের সামনে বাস্তবতা তুলে ধরা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। তিনি এমন খবর শুনতে চাইতেন যা তার বিশ্বাসকে সমর্থন করে। যে খবর তার বিশ্বাসের বিপরীতে যেত তা তিনি প্রায়ই প্রত্যাখ্যান করতেন। এদিকে শহরের অন্য প্রান্তে সাধারণ মানুষ বাঁচার চেষ্টা করছে। একটি মা তার 2 শিশুকে নিয়ে মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নিয়েছেন। একজন বৃদ্ধ কয়েকদিন ধরে একই কম্বল জড়িয়ে বসে আছেন। একটি ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে, যুদ্ধ কবে শেষ হবে? বাবা উত্তর দিতে পারছেন না, কারণ তিনি নিজেও জানেন না। বার্লিনের প্রতিটি রাস্তা তখন ইতিহাসের শেষ অধ্যায় লিখছে। একসময় যেখানে কুচকাওয়াজ হতো, আজ সেখানে ধ্বংসস্তূপ। যেখানে হাজার হাজার মানুষ হাত তুলে হাইল হিটলার বলেছিল, আজ সেখানে আহত মানুষ পানি খুঁজছে। যেখানে বিজয়ের পতাকা উড়েছিল, আজ সেখানে কালো ধোঁয়া। ইতিহাস কখনো কখনো নিষ্ঠুরভাবে নিজের হিসাব মিটিয়ে নেয়। দুপুরের পর বাংকারে আরও কয়েকজন কর্মকর্তা এসে পৌঁছালেন। অনেকে শহর ছেড়ে যাওয়ার অনুমতি চাইছিলেন। কেউ পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে চাইছিলেন। কেউ নতুন নির্দেশনা জানতে চাইছিলেন। কিন্তু বাস্তবে নিরাপদ বলে আর কোনো জায়গায় অবশিষ্ট ছিল না।
যে রাস্তা দিয়ে বের হওয়া যায় সেই রাস্তা শত্রুর গোলার আওতায়। যে বিমানবন্দর ছিল তা কার্যত অচল। আকাশও আর জার্মানির নিয়ন্ত্রণে নেই। বিকেলের দিকে হিটলার কিছুক্ষণ তার কুকুর ব্লন্ডির সঙ্গে সময় কাটালেন। ব্লন্ডি ছিল একটি জার্মান শেফার্ড। অনেক প্রত্যক্ষদর্শী পরে বলেছেন, শেষ দিনগুলোতে হিটলার মানুষের চেয়ে কুকুরটির সঙ্গেই বেশি স্বস্তি অনুভব করতেন। ব্লন্ডি শান্তভাবে তার পাশে বসে থাকত। বাইরে যুদ্ধ চলছে। ভেতরে এক মানুষ তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই দৃশ্যটি অদ্ভুতভাবে মানবিক, কিন্তু একই সঙ্গে গভীরভাবে বৈপরীত্যপূর্ণ। কারণ এই একই মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত এবং যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। ইতিহাস প্রায় এমন জটিল বৈপরীত্যে ভরা। সন্ধ্যার পর আবার রিপোর্ট এল। সোভিয়েত গোলন্দাজ বাহিনী এখন শহরের আরও ভেতরে অবস্থান করছে। রাইখস্টাগের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি চলছে। বিস্ফোরণের শব্দ আরও কাছে চলে এসেছে। এখন আর দূরের গর্জন নয়। মাঝে মাঝে মনে হচ্ছে ঠিক বাংকারের উপরেই গোলা পড়ছে। বিদ্যুৎ কয়েকবার ওঠানামা করল। আলো কিছুক্ষণ ঝিমিয়ে রইল। তারপর আবার জ্বলে উঠল। ঘরের সবাই কিছুক্ষণ নীরব। কেউ কিছু বলল না, কারণ প্রত্যেকেই একই প্রশ্ন ভাবছিল। আর কতক্ষণ? রাতে জোসেফ গোয়েবলস হিটলারের সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন। গোয়েবলস শেষ পর্যন্ত তার নেতার পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, নাৎসি জার্মানির পতনের পর তার নিজের জীবনেরও আর কোনো অর্থ থাকবে না। তার স্ত্রী ম্যাগডাও একই সিদ্ধান্তে সম্মত ছিলেন। তাদের 6টি ছোট সন্তানও তখন বাংকারেই রয়েছে। কেউ তখনও কল্পনা করতে পারেনি কয়েকদিনের মধ্যে সেই পরিবারকে ঘিরে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ঘটবে। বিরতি। রাত গভীর হতে লাগল। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। বাংকারের করিডরে পায়ের শব্দ, টাইপরাইটারের শব্দ, টেলিফোন বেজে উঠছে। তারপর আবার নীরবতা। হিটলার আবার মানচিত্রের সামনে দাঁড়ালেন। তার আঙুল একটি নির্দিষ্ট জায়গায় থামল। তিনি আবারও বললেন, স্টাইনার আক্রমণ করবে। সবকিছু বদলে যাবে। কিন্তু ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যেই জানতেন যে আক্রমণের জন্য তিনি অপেক্ষা করছেন সেটি সম্ভবত আর কখনো হবে না। আর সেই সত্য প্রকাশ পেলে বাংকারের ভেতরের পরিবেশ চিরতরে বদলে যাবে। পরের দিন 22 এপ্রিল, একটি সামরিক বৈঠক, একটি নির্মম সত্য এবং ইতিহাসে লিপিবদ্ধ হয়ে যাওয়া এমন একটি মুহূর্ত, যখন অ্যাডলফ হিটলারের বহু বছরের আত্মবিশ্বাস প্রথমবারের মতো সবার সামনে ভেঙে পড়বে। ভেঙে পড়া মুখোশ। 22 এপ্রিল 1945। সকাল নয়, দুপুরও নয়। ফ্যুরার বাংকারের ভেতরে সময় যেন অর্থ হারিয়ে ফেলেছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু ভেতরে থাকা মানুষগুলোর কাছে প্রতিটি ঘণ্টা একই রকম। কংক্রিটের দেয়াল, ম্লান আলো, দূরের বিস্ফোরণ, আর অবিরাম অপেক্ষা। সেদিনের সামরিক পরিস্থিতি মূল্যায়নের বৈঠকটি ছিল অন্য দিনের মতোই শুরু। বড় টেবিলের উপর ছড়িয়ে রাখা মানচিত্র, রমিং পিন, চিহ্ন, রাস্তা, সেতু, প্রতিরক্ষা লাইন। এক এক করে জেনারেলরা তাদের রিপোর্ট দিতে শুরু করলেন। প্রথমে পূর্ব দিক, তারপর দক্ষিণ, তারপর উত্তর। প্রতিটি রিপোর্ট আগেরটির চেয়ে আরও খারাপ। কোথাও প্রতিরক্ষা ভেঙে গেছে, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন, কোথাও পুরো ইউনিট নিশ্চিহ্ন, কোথাও আর কোনো গোলাবারুদ নেই। হিটলার মনোযোগ দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে প্রশ্ন করছিলেন। তার চোখ বারবার মানচিত্রের একই জায়গায় গিয়ে থামছিল। স্টাইনার, ফেলিক্স স্টাইনারের বাহিনী, তার বিশ্বাসের শেষ স্তম্ভ। তিনি অপেক্ষা করছিলেন সেই খবরটির জন্য যা গত কয়েকদিন ধরে তিনি শুনতে চাইছিলেন। স্টাইনার আক্রমণ শুরু করেছেন গি, কিন্তু সেই খবর এল না। বরং এল সম্পূর্ণ বিপরীত সংবাদ। জেনারেল আলফ্রেড জডল এবং উপস্থিত কর্মকর্তারা জানালেন, স্টাইনারের হাতে পর্যাপ্ত সৈন্য নেই, পর্যাপ্ত ট্যাঙ্ক নেই, পর্যাপ্ত গোলাবারুদও নেই। তিনি যে আক্রমণের আদেশ পেয়েছেন তা বাস্তবে কার্যকর করার মতো সামরিক শক্তি তার নেই।
আক্রমণ শুরুই হয়নি। শুরু হওয়ার সম্ভাবনাও নেই। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর যা ঘটল তা উপস্থিত প্রত্যেক মানুষের স্মৃতিতে সারা জীবন রয়ে যায়। অ্যাডলফ হিটলার বিস্ফোরিত হলেন। বহু প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণে এই দৃশ্যের বর্ণনা পাওয়া যায়। তিনি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। চিৎকার করতে শুরু করলেন। টেবিলে আঘাত করলেন। তার কণ্ঠে ক্ষোভ, হতাশা, অবিশ্বাস। তিনি একের পর এক জেনারেলকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করলেন। বললেন, জার্মান সেনাবাহিনী তাকে ব্যর্থ করেছে। সবাই তাকে প্রতারণা করেছে। কেউ তার আদেশ পালন করেনি। কেউ শেষ পর্যন্ত লড়েনি। তার কণ্ঠ কাঁপছিল। বাম হাত আগের চেয়েও বেশি কাঁপছিল। মুখ লাল হয়ে উঠেছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা কেউ চোখ তুলতে পারছিলেন না। কারো সাহস হচ্ছিল না তাকে থামানোর। এটি আর একজন সর্বাধিনায়কের স্বাভাবিক সামরিক বৈঠক ছিল না। এটি ছিল এমন একজন মানুষের মানসিক ভাঙনের মুহূর্ত, যিনি প্রথমবার উপলব্ধি করছিলেন যুদ্ধ আর জেতা সম্ভব নয়। তিনি ঘোষণা করলেন, যুদ্ধ শেষ, সব শেষ, জার্মানি হেরে গেছে। এরপর তিনি এমন একটি কথা বললেন যা পরে ইতিহাসে বহুবার উদ্ধৃত হয়েছে। তার বক্তব্যের সারমর্ম ছিল, যদি জার্মান জনগণ এই যুদ্ধ জিততে না পারে তাহলে তারা টিকে থাকার যোগ্য নয়। তার বিশ্বাস ছিল শক্তিশালী জাতিই টিকে থাকে, দুর্বলরা ইতিহাস থেকে মুছে যায়। এই নির্মম দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দু ছিল। শেষ মুহূর্তেও সেটি বদলায়নি। ঘরের ভেতরে নীরবতা। কেউ প্রতিবাদ করল না, কেউ সমর্থনও করল না, শুধু দাঁড়িয়ে রইল। কারণ সবাই জানত একটি যুগ শেষ হয়ে যাচ্ছে। বৈঠক শেষ হওয়ার পর কয়েকজন কর্মকর্তা ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে এলেন। করিডোরে কেউ কথা বলছিল না। অনেকেই পরে লিখেছেন, সেই মুহূর্তে তারা বুঝে গিয়েছিলেন আর কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। ফ্যুরারের নিজের বিশ্বাসও প্রথমবারের মতো টলে গেছে। সেদিনই হিটলার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, তিনি বার্লিন ছেড়ে যাবেন না। অনেকেই তাকে দক্ষিণ জার্মানির পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, বিশেষ করে বাভারিয়ার আলপস অঞ্চলে, যেখানে কি আলপাইন রিডাউট নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। কেউ কেউ বলছিলেন সেখানে গিয়ে প্রতিরোধ চালানো সম্ভব। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা কখনো কার্যকর সামরিক ঘাঁটিতে পরিণত হয়নি। হিটলারও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, তিনি রাজধানীতেই থাকবেন শেষ পর্যন্ত, এবং প্রয়োজনে সেখানেই মৃত্যুবরণ করবেন। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ ছিল। তিনি সোভিয়েতদের হাতে জীবিত ধরা পড়তে চাননি। তিনি বিশ্বাস করতেন যদি তাকে বন্দী করা হয় তবে তাকে জনসমক্ষে প্রদর্শন করা হবে। তিনি প্রায়ই ইতালির নেতা বেনিতো মুসোলিনির পরিণতির কথা উল্লেখ করতেন। মাত্র কয়েকদিন আগেই ইতালীয় প্রতিরোধ যোদ্ধারা মুসোলিনিকে হত্যা করে তার মরদেহ জনসমক্ষে ঝুলিয়ে রেখেছিল। এই ঘটনা হিটলারের উপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি সেই পরিণতি এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। বিকেলের দিকে ইভা ব্রাউন আবার তার সঙ্গে সময় কাটালেন। ইভা বহুবার বার্লিন ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনি যেতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, তিনি শেষ পর্যন্ত হিটলারের সঙ্গেই থাকবেন। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। বাংকারের অন্য অনেকেই তাকে চলে যেতে অনুরোধ করেছিলেন। তিনি শোনেননি। ইভা ব্রাউনের আচরণ শেষ দিনগুলোতে অনেক প্রত্যক্ষদর্শীকেই বিস্মিত করেছিল। বাইরের শহর ধ্বংস হচ্ছে, ভেতরে তিনি কখনো হাসছেন, কখনো সচিবদের সঙ্গে গল্প করছেন, কখনো ছবি তুলছেন। কেউ কেউ পরে লিখেছেন, হয়তো তিনি ইচ্ছা করেই স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন, কারণ বাস্তবতা মেনে নেওয়া ছিল আরও কঠিন। সন্ধ্যা ঘনিয়ে এলো। সোভিয়েত গোলাবর্ষণ আরও তীব্র হল। এখন বাংকারের ভেতরে দাঁড়িয়েই বিস্ফোরণের কম্পন স্পষ্ট অনুভব করা যাচ্ছে। ছাদের ধুলো ঝরে পড়ছে। বিদ্যুৎ মাঝে মাঝে কেঁপে উঠছে। বাইরের বাগানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। একসময় যে বাগানে রাষ্ট্রনায়কদের অভ্যর্থনা জানানো হতো,
আজ সেখানে শুধু গোলার আঘাত। ইতিহাস কখনো কখনো নিজের প্রতীক নিজেই ধ্বংস করে। রাতের বৈঠকে হিটলার আবারও কিছু সামরিক নির্দেশ দিলেন। তিনি বিভিন্ন বাহিনীকে নতুন অবস্থানে যাওয়ার আদেশ দিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই বাহিনী হয় আর ছিল না, নয়তো আদেশ পৌঁছানোর আগেই পরিস্থিতি বদলে যাচ্ছিল। যুদ্ধের এই শেষ পর্যায়ে নাৎসি প্রশাসনের সবচেয়ে বড় সংকট ছিল। বাস্তবতা তাদের সিদ্ধান্তের চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছিল। এদিকে সোভিয়েত বাহিনী থেমে নেই। প্রতিটি ঘণ্টায় তারা শহরের আরও ভেতরে প্রবেশ করছে। রাস্তার পর রাস্তা, বাড়ির পর বাড়ি। প্রতিরোধ হচ্ছে, কিন্তু তা বিচ্ছিন্ন। অনেক জার্মান ইউনিট শেষ গুলি পর্যন্ত লড়ছে। আবার অনেক জায়গায় সৈন্যরা বুঝে গেছে এই যুদ্ধ আর জেতা যাবে না। সেই রাতেই বাংকারের কয়েকজন কর্মকর্তা গোপনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন। কেউ পালানোর পথ খুঁজছেন, কেউ আত্মসমর্পণের সম্ভাবনা ভাবছেন, কেউ এখনও আশা করছেন কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। কিন্তু প্রত্যেকেই জানেন সময় প্রায় শেষ। হিটলার নিজের কক্ষে ফিরে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে করিডোরে নীরবতা, দূরে কামানের শব্দ, আর সেই শব্দের ফাঁকে ফাঁকে একটি সাম্রাজ্যের শেষ প্রতিধ্বনি। কিন্তু সবচেয়ে বড় আঘাত এখনও আসেনি। মাত্র একদিনের মধ্যেই বার্লিন কার্যত চারদিক থেকে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে। পালানোর সব রাস্তা বন্ধ হতে শুরু করবে। আর বাংকারের ভেতরে থাকা প্রত্যেক মানুষ বুঝতে পারবে এখন তারা আর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে না, তারা ইতিহাসের শেষ সাক্ষী হয়ে অপেক্ষা করছে। অবরুদ্ধ শহর, বন্ধ হয়ে যাওয়া সব পথ। 23 এপ্রিল 1945 ভোর। বার্লিনের আকাশে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু সেই আলো শহরকে উজ্জ্বল করতে পারেনি। ঘন ধোয়ার পর্দা সূর্যের আলোকে নিস্তেজ করে দিয়েছিল। যেন পুরো শহরটি এক বিশাল ছায়ার নিচে ঢেকে গেছে। সোভিয়েত কামানের শব্দ এখন আর দূরের গর্জন নয়। প্রতিটি বিস্ফোরণ যেন শহরের বুকের ভেতরেই ঘটছে। একটি ভবন ভেঙে পড়ছে, কয়েক মিনিট পর আরেকটি, তারপর আরেকটি। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজধানীগুলোর একটি ধীরে ধীরে নিজের ওজনেই ধসে পড়ছে। ফ্যুরার বাংকারের ভেতরে রাতের ঘুম খুব কম মানুষেরই হয়েছে। টেলিফোন অপারেটররা সারারাত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছেন। রেডিও অপারেটররা বারবার বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। অনেক ক্ষেত্রে কোনো উত্তরই আসেনি। কিছু ইউনিট নিশ্চিহ্ন, কিছু ইউনিট বিচ্ছিন্ন, আর কিছু ইউনিটের অবস্থানই আর নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। যুদ্ধের শেষ পর্যায়ে তথ্য এক ধরনের বিলাসিতা হয়ে উঠেছিল। সকালের সামরিক প্রতিবেদনে আরেকটি কঠিন সত্য প্রকাশ পেল। সোভিয়েত বাহিনী বার্লিনকে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলেছে। শহরে প্রবেশ করা যেমন কঠিন, শহর থেকে বের হওয়াও তেমনি কঠিন। রেলপথ বিচ্ছিন্ন, প্রধান সড়কগুলোর অধিকাংশ শত্রুর গোলার আওতায়। আকাশপথ নিরাপদ নয়। এখন বার্লিন একটি অবরুদ্ধ দ্বীপ। আর ফ্যুরার বাংকার সেই দ্বীপের শেষ আশ্রয়। হিটলার প্রতিদিনের মতো মানচিত্রের সামনে দাঁড়ালেন। তার হাতে একটি পেন্সিল। তিনি নতুন করে কিছু প্রতিরক্ষা লাইন আঁকলেন। কিছু ইউনিটকে স্থানান্তরের নির্দেশ দিলেন। কিছু পাল্টা আক্রমণের পরিকল্পনা করলেন। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা জানতেন এই পরিকল্পনার অনেকগুলোই বাস্তবে কার্যকর করার মতো সৈন্য আর অবশিষ্ট নেই। যুদ্ধক্ষেত্র আর মানচিত্র এক জিনিস নয়। মানচিত্রে একটি তীর আঁকা সহজ, কিন্তু সেই তীরের জায়গায় একজন ক্লান্ত, ক্ষুধার্ত, আহত সৈনিককে দাঁড় করানো অনেক কঠিন। বিকেলের দিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসে পৌঁছাল। বার্তা পাঠিয়েছেন হারমান গোরিং, একসময় নাৎসি জার্মানির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন, হিটলারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বহু বছর ধরে আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরি হিসেবে ঘোষিত ব্যক্তি। বার্তাটি ছিল অত্যন্ত সংবেদনশীল। গোরিং জানতে চাইলেন, যদি হিটলার বার্লিনে অবরুদ্ধ অবস্থায় কার্যকরভাবে নেতৃত্ব দিতে না পারেন, তাহলে কি তিনি রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করবেন? গোরিং তার যুক্তি দাঁড় করিয়েছিলেন 1941 সালের একটি নির্দেশনার উপর, যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে তাকে দায়িত্ব গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল। তার দৃষ্টিতে হয়তো এটি ছিল সাংবিধানিক প্রশ্ন।
কিন্তু বাংকারের ভেতরে এটি সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করা হল। মার্টিন বোরমান, যিনি তখন হিটলারের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন, বার্তাটিকে বিশ্বাসঘাতকতার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করেন। তার মতে, যখন রাজধানী অবরুদ্ধ, যখন যুদ্ধ এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি, ঠিক তখনই উত্তরসূরির প্রসঙ্গ তোলা মানে নেতৃত্ব দখলের চেষ্টা। হিটলার গভীরভাবে ক্ষুব্ধ হলেন। তিনি বার্তাটিকে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা হিসেবে গ্রহণ করলেন। বহু বছরের সম্পর্ক একটি টেলিগ্রামের মাধ্যমে ভেঙে পড়ল। সেদিনই গোরিংকে তার সব পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। তাকে গৃহবন্দী করার আদেশও পাঠানো হয়। যে মানুষটি একসময় লুফটওয়াফের প্রধান ছিলেন, নাৎসি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন। শেষ 10 দিনের ইতিহাসে এটিই ছিল আরেকটি বড় মোড়। নাৎসি নেতৃত্ব নিজেদের ভেতরেই ভেঙে পড়তে শুরু করেছে। এদিকে শহরের পরিস্থিতি আরও ভয়াবহ। খাবার প্রায় শেষ। অনেক পরিবার কয়েকদিন ধরে শুকনো রুটি আর সামান্য পানি ভাগাভাগি করে খাচ্ছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে। বৃদ্ধরা কথা বলার শক্তিও হারিয়ে ফেলছেন। অনেক মানুষ বাড়ি ছেড়ে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও নিরাপত্তা নিশ্চিত নয়। বিস্ফোরণের কম্পনে অনেক আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলো আর ধোঁয়ায় শ্বাস নেওয়াও কঠিন। তবুও কিছু মানুষ এখনও স্বাভাবিক জীবনের ছোট ছোট চিহ্ন ধরে রাখার চেষ্টা করছেন। কেউ একটি মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন, কেউ শিশুকে গল্প শোনাচ্ছেন, কেউ পুরনো পরিবারের ছবি হাতে নিয়ে বসে আছেন। যুদ্ধ মানুষকে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তার স্বাভাবিক জীবনকে আঁকড়ে ধরে রাখতে চায়। এটাই হয়তো মানুষের সবচেয়ে বড় শক্তি। বাংকারের ভেতরে ট্রাউডেল ইয়ুঙ্গে এবং অন্য সচিবরা এখনও টাইপরাইটারে কাজ করছেন। নির্দেশনা লেখা হচ্ছে, বার্তা পাঠানো হচ্ছে, নতুন আদেশ টাইপ করা হচ্ছে। একটি রাষ্ট্র এখনও কাগজে কলমে কাজ করছে, যদিও বাস্তবে তার অধিকাংশ প্রশাসনিক কাঠামো ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এই বৈপরীত্য বাংকারের প্রতিটি ঘরে অনুভব করা যাচ্ছিল। হিটলারের শারীরিক অবস্থাও দ্রুত অবনতি হচ্ছিল। তার হাঁটা আরও ধীর, বাম হাতের কম্পন আরও স্পষ্ট। অনেক সময় কথার মাঝেও তিনি থেমে যাচ্ছিলেন। চোখের নিচে গভীর কালচে ছাপ, মুখে ক্লান্তি। অনেক প্রত্যক্ষদর্শী পরে লিখেছেন, শেষ দিনগুলোতে তাকে দেখে মনে হতো যেন তিনি কয়েক বছরের মধ্যে কয়েক দশক বয়স বেড়ে গেছেন। যুদ্ধ শুধু শহরকে নয়, তার শরীরকেও ভেঙে দিয়েছিল। সন্ধ্যার পর তিনি আবারও কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করলেন। প্রশ্ন একই, কোথা থেকে সাহায্য আসবে? কোন ইউনিট এখনও লড়াই করছে? কোথায় প্রতিরোধ গড়ে তোলা সম্ভব? উত্তরগুলো আগের মতোই হতাশাজনক। কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিলেন না। অনেক রিপোর্ট পরস্পর বিরোধী, অনেক তথ্য পুরনো, আর বাস্তব পরিস্থিতি প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে। রাত গভীর হলে বাংকারের করিডোরে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এল। দূরে কামানের শব্দ এখনও চলছে, কিন্তু ভেতরে সবাই যেন নিজেদের চিন্তায় হারিয়ে গেছে। কেউ চিঠি লিখছেন, কেউ ডায়েরিতে কয়েকটি লাইন লিখে রাখছেন, কেউ বাড়ির কথা ভাবছেন, কেউ হয়তো ভবিষ্যৎ নিয়ে আর ভাবতেই চাইছেন না। কারণ ভবিষ্যৎ বলতে এখন আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই। ঠিক এই সময়ে আরেকটি বড় সংকট ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। উত্তর জার্মানিতে অবস্থানরত এসএস নেতা হাইনরিশ হিমলার, যিনি বহু বছর ধরে হিটলারের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। তিনি গোপনে পশ্চিমা মিত্রশক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এই খবর এখনও বাংকারে পৌঁছায়নি, কিন্তু যখন পৌঁছাবে, হিটলারের কাছে সেটি হবে শেষ এবং সবচেয়ে গভীর বিশ্বাসঘাতকতার একটি। আর তখন তিনি বুঝতে পারবেন, শুধু তার সাম্রাজ্য নয়, তার সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করা বৃত্তটিও ভেঙে পড়েছে। বাইরে বার্লিন জ্বলছে, ভেতরে বিশ্বাসের শেষ স্তম্ভগুলো ভেঙে যাচ্ছে। আর ইতিহাস নিঃশব্দে এগিয়ে যাচ্ছে সেই দিনের দিকে, যেদিন এই বাংকারের একটি ছোট ঘরে নেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অধ্যায়কে চিরতরে সংজ্ঞায়িত করবে। শেষ বিশ্বাসঘাতকতার খবর। 24 এপ্রিল 1945।
রাতের শেষ প্রহর। বার্লিনের উপর তখনও অবিরাম গোলাবর্ষণ চলছে। কখনো মনে হয় শহরের প্রতিটি ইট আলাদা করে লক্ষ্য করা হয়েছে। বিস্ফোরণের পর ধুলো উড়ে আকাশ ঢেকে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা ভাঙা জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। একসময় ইউরোপের অন্যতম শক্তিশালী রাজধানী এখন ধ্বংসস্তূপের এক গোলকধাঁধা। ফ্লুরার বাংকারের ভেতরে আলো জ্বলছে। কেউ ঘুমায়নি। টেলিফোন বেজে উঠছে। বার্তা আসছে, বার্তা যাচ্ছে, কিন্তু প্রতিটি নতুন সংবাদ যেন আগেরটির চেয়েও ভারী। যুদ্ধক্ষেত্র থেকে আর কোনো সুসংবাদ আসছে না। শুধু আরও একটি প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ার খবর, আরও একটি সেতু হারানোর খবর, আরও একটি ইউনিটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর। বার্লিন এখন কার্যত দুটি ভাগে বিভক্ত। অনেক রাস্তা আর ব্যবহার করা যায় না। একটি ভবন থেকে আরেকটি ভবনে যেতে সৈন্যদের দেয়াল ভেঙে ভেতর দিয়ে এগোতে হচ্ছে। কারণ খোলা রাস্তায় বের হওয়া মানেই স্নাইপার, গোলাবর্ষণ অথবা ট্যাঙ্কের মুখোমুখি হওয়া। যুদ্ধ আর কেবল সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি শহরের প্রতিটি ইটের সঙ্গে লড়াই। সকালের বৈঠকে আবারও মানচিত্র খুলে রাখা হল। হিটলার দীর্ঘক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। তার চোখের নিচে ক্লান্তির ছাপ আরও গভীর। চুল আরও এলোমেলো, হাতের কম্পন আরও স্পষ্ট। তার কণ্ঠ আগের তুলনায় নিচু। তবুও তিনি প্রশ্ন করলেন, ওয়েঙ্ক কোথায়? এবার তিনি নতুন আশার কথা বলছেন। জেনারেল ভাল্টার ওয়েঙ্কের দ্বাদশ সেনাবাহিনী। হিটলারের বিশ্বাস, ওয়েঙ্ক পশ্চিম দিক থেকে এগিয়ে এসে বার্লিনকে উদ্ধার করবেন। তিনি নির্দেশ দিলেন ওয়েঙ্ক যেন অবিলম্বে রাজধানীর দিকে অগ্রসর হন। কাগজে পরিকল্পনাটি এখনও সম্ভব মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওয়েঙ্কের বাহিনী তখন মূলত পশ্চিমা মিত্রবাহিনীর মুখোমুখি অবস্থানে ছিল। তাদের জনবল সীমিত, জ্বালানি সীমিত, গোলাবারুদ সীমিত, এবং সবচেয়ে বড় কথা, বার্লিন পর্যন্ত পৌঁছানোর পথ ইতোমধ্যেই সোভিয়েত বাহিনী প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ওয়েঙ্ক কিছু সীমিত আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা রাজধানীকে উদ্ধার করার মতো শক্তিশালী ছিল না। বাংকারের অনেক কর্মকর্তা এই বাস্তবতা জানতেন, কিন্তু তারা লক্ষ্য করলেন হিটলার এখনও কোনো না কোনো বাহিনীর ওপর শেষ আশাটি রেখে দিতে চাইছেন। হয় স্টাইনার, নয় ওয়েঙ্ক। যেন বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে আশা ধরে রাখা ছাড়া আর কোনো পথ নেই। দুপুরের দিকে বাংকারে আসতে শুরু করল আরও উদ্বেগজনক সংবাদ। শহরের কেন্দ্রে লড়াই তীব্র হচ্ছে। অনেক সরকারি ভবন এখন সরাসরি গোলাবর্ষণের আওতায়। রাইক চ্যান্সেলারির আশপাশেও গোলা পড়ছে। বাংকারের ভেতরে মাঝে মাঝে এমন কম্পন অনুভূত হচ্ছে যেন পুরো কাঠামো কেঁপে উঠছে। তবুও প্রকৌশলীরা জানতেন এই বাংকার অত্যন্ত শক্তভাবে নির্মিত। এটি হয়তো গোলার আঘাত সহ্য করতে পারবে, কিন্তু উপরের পৃথিবী, সেটি আর টিকে নেই। এই সময়ে বাংকারের দৈনন্দিন জীবনও অদ্ভুতভাবে চলতে থাকে। রান্নাঘরে এখনও খাবার প্রস্তুত হচ্ছে, সীমিত হলেও। চিকিৎসকরা আহতদের দেখছেন, সচিবরা টাইপ করছেন, দেহরক্ষীরা করিডোরে টহল দিচ্ছেন। সবাই জানে শেষ ঘনিয়ে এসেছে, তবুও প্রত্যেকে নিজের কাজ করে যাচ্ছে। হয়তো এটিই ছিল ভয়কে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। বিকেলের দিকে হিটলার কিছু সময় ব্লন্ডির সঙ্গে কাটালেন। কুকুরটি তার পায়ের কাছে নিশ্চুপ হয়ে বসেছিল। অনেক সময় মানুষ এমন এক প্রাণীর কাছে শান্তি খুঁজে পায়, যে কোনো প্রশ্ন করে না, কোনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় না, শুধু পাশে থাকে। বাংকারের ভেতরে ব্লন্ডি যেন সেই নীরব উপস্থিতির প্রতীক হয়ে উঠেছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বার্লিনের আকাশ আবার লাল হয়ে উঠল। আগুনের আলো মেঘে প্রতিফলিত হচ্ছিল। ধোঁয়ার স্তর এত ঘন ছিল যে দূরের ভবনগুলো কেবল ছায়ার মতো দেখা যাচ্ছিল। একজন প্রত্যক্ষদর্শী পরে লিখেছিলেন, সেই রাতের আকাশ দেখে মনে হচ্ছিল পুরো শহরটি যেন ধীরে ধীরে গলতে থাকা লোহার তৈরি। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি তখনও বাকি। 25 এপ্রিলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিত্রশক্তির দুটি ভিন্ন বাহিনী, পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম দিক থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, জার্মান ভূখণ্ডের গভীরে একে অপরের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। নাৎসি জার্মানির ভৌগোলিক বিভাজন এখন সময়ের ব্যাপার মাত্র।
এদিকে বাংকারের ভেতরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। মার্টিন বোরমান ক্রমশ আরও প্রভাবশালী হয়ে উঠছেন। কে হিটলারের সঙ্গে দেখা করতে পারবে? কোন সংবাদ আগে পৌঁছাবে, কোন সংবাদ পরে? এসব ক্ষেত্রেও তার প্রভাব স্পষ্ট। যুদ্ধের শেষ মুহূর্তেও ক্ষমতার অভ্যন্তরীণ লড়াই থেমেছিল না। রাত গভীর। বাংকারের করিডোর প্রায় ফাঁকা। শুধু জেনারেটরের একঘেয়ে শব্দ, দূরে কামানের গর্জন, আর মাঝে মধ্যে টেলিফোনের ঘণ্টা। হিটলার নিজের কক্ষে বসে আছেন, টেবিলের উপর ছড়িয়ে থাকা মানচিত্রের দিকে তাকিয়ে। হয়তো তিনি ভাবছিলেন, কোথায় ভুল হল, কখন পরিস্থিতি হাতছাড়া হয়ে গেল? নাকি তিনি এখনও বিশ্বাস করছিলেন, শেষ মুহূর্তে সব বদলে যেতে পারে? এই প্রশ্নগুলোর নিশ্চিত উত্তর ইতিহাসও দিতে পারে না। কারণ মানুষের মনের ভেতরের নীরবতা সবসময় নথিতে লেখা থাকে না। কিন্তু পরদিন 25 এপ্রিল একটি সংবাদ বাংকারের ভেতরে পৌঁছাবে, যা শুধু সামরিক নয়, প্রতীকী অর্থেও নাৎসি জার্মানির শেষ পরাজয়কে স্পষ্ট করে দেবে। বার্লিন সম্পূর্ণ অবরুদ্ধ হবে, এবং কয়েক দিনের মধ্যেই হিটলারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজনের গোপন পদক্ষেপ প্রকাশ পাবে। যখন চারদিকের পৃথিবী বন্ধ হয়ে গেল। 25 এপ্রিল 1945 সকাল। বার্লিনের আকাশে আর যুদ্ধের শব্দ আলাদা করে শোনা যায় না, কারণ শব্দটি এখন শহরেরই অংশ হয়ে গেছে। কামান, মর্টার, মেশিনগান, ভেঙে পড়া দেয়ালের বিকট আওয়াজ, সব মিলিয়ে একটানা গর্জন। যেন পুরো শহরটি ধীরে ধীরে নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছে। সেই সকালেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। পূর্ব দিক থেকে অগ্রসর হওয়া সোভিয়েত রেড আর্মি এবং পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়া মার্কিন সেনাবাহিনী জার্মানির এলবে নদীর তীরে টরগাও অঞ্চলে একে অপরের সঙ্গে মিলিত হল। এই ঘটনাটি ছিল প্রতীকী। এর অর্থ ছিল, নাৎসি জার্মানির ভূখণ্ড কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বার্লিন এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাইরের পৃথিবীর সঙ্গে তার শেষ স্থল যোগাযোগও শেষ। এই সংবাদ যখন ফুরার বাংকারে পৌঁছাল, ঘরের ভেতরে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। কেউ অবাক হননি, কারণ তারা জানতেন এই মুহূর্ত আসবেই। তবুও যখন কোনো আশঙ্কা বাস্তবে পরিণত হয়, তার ভার আলাদা। এখন বার্লিন আর একটি রাজধানী নয়, এটি একটি অবরুদ্ধ যুদ্ধক্ষেত্র, যেখান থেকে বের হওয়ার পথ প্রায় নেই, যেখানে পৌঁছানোর পথও নেই। শহরের প্রতিটি রাস্তা এখন হয় ধ্বংসস্তূপ, নয়তো যুদ্ধের ময়দান। ফুরার বাংকারের ভেতরে প্রতিদিনের মতো বৈঠক শুরু হল। হিটলার আবারও জেনারেল ভাল্টার ওয়েঙ্কের বাহিনীর অবস্থান জানতে চাইলেন। রিপোর্ট এল, ওয়েঙ্ক সীমিত অগ্রগতি করেছেন, কিছু এলাকায় লড়াই চলছে, কিন্তু তিনি বার্লিন পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তার বাহিনীও প্রবল চাপের মুখে। এই উত্তর শুনে হিটলার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মানচিত্রের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে কি? এটি আদেশ ছিল, নাকি নিজের মনকে বোঝানোর চেষ্টা? তা বোঝা কঠিন। এই সময়ে বাংকারের বাসিন্দাদের জীবন আরও সংকুচিত হয়ে আসে। খাবারের মজুদ কমছে, তাজা সবজি বা ফল বহু আগেই শেষ, যা আছে তা সীমিত। পানি ও বিদ্যুতের ব্যবস্থাও অনিশ্চিত। বাতাসে ডিজেল জেনারেটরের গন্ধ, কংক্রিটের দেয়ালে জমে থাকা আর্দ্রতা, অবিরাম কৃত্রিম আলো। দিন আর রাতের পার্থক্য যেন কেবল ঘড়ির কাঁটায়। বাইরে কি ঘটছে তা জানার একমাত্র উপায় রিপোর্ট, আর সেই রিপোর্টও প্রতিটি ঘণ্টায় আরও হতাশাজনক হয়ে উঠছে। রেড আর্মি এখন রাইক্সটাগের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। শহরের প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন। অনেক জার্মান ইউনিট শেষ পর্যন্ত লড়ছে, আবার অনেক ইউনিট আর আদেশই পাচ্ছে না। কমান্ড কাঠামো ভেঙে পড়ছে। যুদ্ধের শেষ পর্যায়ে বিশৃঙ্খলাই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। দুপুরের দিকে ট্রাউডল ইয়ুঙ্গে তার স্মৃতিতে পরে লিখেছিলেন, বাংকারের ভেতরে মানুষজন অদ্ভুতভাবে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল। কেউ দাবা খেলছিল, কেউ পুরনো দিনের গল্প করছিল, কেউ সিগারেট খাচ্ছিল, কেউ চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে বসেছিল।
হয়তো সবাই বুঝেছিল এখন আর আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। যা ঘটার তা ঘটবেই। কিন্তু একজন মানুষ এখনও কাজ থামাননি, হিটলার। তিনি এখনও সামরিক রিপোর্ট পড়ছেন, নতুন নির্দেশ লিখছেন, নতুন বাহিনীর নাম বলছেন, কখনো কখনো এমন ইউনিটেরও উল্লেখ করছেন যাদের বাস্তব অস্তিত্ব প্রায় শেষ। এটি কি বাস্তবতা অস্বীকার, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত নেতৃত্ব ধরে রাখার চেষ্টা? ইতিহাসবিদরা আজও এই প্রশ্ন নিয়ে আলোচনা করেন। বিকেলে তিনি আবার ব্লন্ডির সঙ্গে কিছু সময় কাটালেন। বাংকারের বাইরে তখন গোলাবর্ষণ আরও কাছে চলে এসেছে। প্রতিটি বিস্ফোরণে আলো কেঁপে উঠছে, কংক্রিটের ধুলো ছাদ থেকে ঝরে পড়ছে। ব্লন্ডি একবার মাথা তুলল, তারপর আবার শান্ত হয়ে বসে পড়ল। প্রাণীরা অনেক সময় মানুষের চেয়ে দ্রুত বিপদ অনুভব করে, কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, মানুষ হয়। আর সেই উদ্বেগই বাংকারের প্রতিটি মুখে স্পষ্ট। সন্ধ্যার কিছু পর একটি নতুন রিপোর্ট এল। রাইক চ্যান্সেলারির আশপাশ এখন সরাসরি সোভিয়েত গোলাবর্ষণের আওতায়। বাংকারের উপরের বাগান প্রায় সম্পূর্ণ ধ্বংস। যে জায়গায় একসময় বিদেশি রাষ্ট্রনায়কদের স্বাগত জানানো হতো, আজ সেখানে বিশাল গর্ত, পোড়া গাছ, ভাঙা পাথর। ইতিহাসের মঞ্চ একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। রাত নামার পর হিটলার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন। বিষয় জার্মানির ভবিষ্যৎ। কিন্তু আলোচনায় আসার চেয়ে হতাশাই বেশি। অনেকেই বুঝে গেছেন রাজনৈতিক সমাধানের সুযোগও প্রায় শেষ। পশ্চিমা মিত্রশক্তি এবং সোভিয়েত ইউনিয়ন ইতোমধ্যেই জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের নীতিতে একমত। আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর সুযোগ কার্যত নেই। এই সময়েই বাংকারের বাইরে হাজার হাজার সাধারণ মানুষ এখনও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। একজন নার্স আহতদের সেবা করছেন, যদিও ওষুধ প্রায় নেই। একজন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন, যদিও পানির চাপ নেই। একজন বাবা নিজের সন্তানের জন্য শেষ টুকরো রুটি রেখে দিচ্ছেন। এইসব মানুষ ইতিহাসের বট বইয়ে খুব কম জায়গা পান, কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় মূল্য তারাই দেন। রাত আরও গভীর হল। বাংকারের ভেতরে আলো নিভল না, কারণ ঘুম আর কারো কাছে সহজ নয়। হঠাৎ একটি টেলিফোন বার্তা, তারপর আরেকটি বার্তা আসছে উত্তর জার্মানি থেকে। এসএস নেতৃত্বের বিষয়ে নতুন তথ্য পাওয়া যাচ্ছে, কিছু গোপন যোগাযোগের ইঙ্গিত। এখনও পুরো বিষয়টি পরিষ্কার নয়, কিন্তু মার্টিন বোরমান সতর্ক হয়ে উঠলেন। তার সন্দেহ আরেকটি বিশ্বাসঘাতকতা সামনে আসছে। আর সত্যিই, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হিটলার জানতে পারবেন যে হাইনরিশ হিমলার, যিনি বহু বছর ধরে তার সবচেয়ে ক্ষমতাধর সহযোগীদের একজন, তিনি গোপনে পশ্চিমা মিত্রদের সঙ্গে আত্মসমর্পণ নিয়ে যোগাযোগের চেষ্টা করেছেন। এই সংবাদ সামরিক পরাজয়ের চেয়েও গভীর আঘাত হয়ে পৌঁছাবে, কারণ যুদ্ধে শত্রুর আক্রমণ অনুমান করা যায়, কিন্তু সবচেয়ে কাছের মানুষের বিশ্বাস হারানো, তার জন্য কোনো প্রস্তুতি থাকে না। বিশ্বাসের শেষ পতন। ২৬ এপ্রিল ১৯৪৫। ভোরের আলো বার্লিনে পৌঁছানোর আগেই কামানের শব্দ শহরকে জাগিয়ে তুলেছিল। কিন্তু কি জাগিয়ে তোলা কি কথাটি হয়তো ঠিক নয়, কারণ এই শহরে বহুদিন ধরেই কেউ নিশ্চিন্তে ঘুমায়নি। প্রতিটি রাত ছিল অপেক্ষার, প্রতিটি সকাল ছিল আরেকটি টিকে থাকার লড়াই। ফুরার বাংকারের ভেতরে বাতাস আরও ভারী। অক্সিজেনের অভাব নয়, বরং অনিশ্চয়তার ভার। প্রতিটি মানুষের চোখে একই প্রশ্ন, আজ কি ঘটবে? আর কতদিন? নাকি আর মাত্র কয়েক ঘন্টা? সকালের সামরিক প্রতিবেদনে স্পষ্ট হয়ে গেল, সোভিয়েত বাহিনী এখন রাইক চ্যান্সেলারির খুব কাছাকাছি পৌঁছে গেছে। অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে ভবন থেকে ভবনে। একটি ঘর দখল করতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হচ্ছে। সিডি, করিডোর, বেসমেন্ট, প্রতিটি জায়গায় যুদ্ধক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বড় নগরযুদ্ধ এখন তার সবচেয়ে রক্তক্ষয়ী পর্যায়ে। বাংকারের ভেতরে হিটলার এখনও প্রতিদিনের মতো রিপোর্ট শুনছেন, কিন্তু যারা তাকে কাছ থেকে দেখছিলেন তারা একটি পরিবর্তন লক্ষ্য করলেন। আগের মতো আর তিনি দীর্ঘ বক্তৃতা দিচ্ছেন না।
আগের মতো ক্রোধও প্রকাশ করছেন না, বরং তিনি অনেক বেশি নীরব। এই নীরবতা ছিল অদ্ভুত। কখনো কখনো একজন মানুষের নীরবতা তার সবচেয়ে জোরালো স্বীকারোক্তি হয়ে ওঠে। বিকেলের দিকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ বাংকারে পৌঁছায়। হাইনরিশ হিমলার, এসএস এর প্রধান, বহু বছর ধরে হিটলারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। তিনি সুইডিশ মধ্যস্থতাকারী কাউন্ট ফোলকে বের্নাদোতের মাধ্যমে পশ্চিমা মিত্রদের কাছে জার্মান বাহিনীর আংশিক আত্মসমর্পণের সম্ভাবনা নিয়ে যোগাযোগের চেষ্টা করেছেন। হিমলারের ধারণা ছিল হয়তো পশ্চিমা মিত্রদের কাছে আত্মসমর্পণ করে সোভিয়েতদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সমাধান খোঁজা সম্ভব হবে। কিন্তু সেই উদ্যোগ হিটলারের অনুমতি ছাড়া নেওয়া হয়েছিল, এবং পশ্চিমা মিত্ররাও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থান থেকে সরে আসেনি। যখন এই খবর নিশ্চিতভাবে হিটলারের কাছে পৌঁছাল, তিনি স্তব্ধ হয়ে গেলেন। কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বললেন না। তারপর ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির ভেতরে আরও গভীর কিছু ছিল। হতাশা, বিশ্বাসভঙ্গ, অবিশ্বাস। হিমলার, যে মানুষটিকে তিনি বহু বছর ধরে সবচেয়ে বিশ্বস্তদের একজন মনে করেছিলেন, সেই মানুষই এখন তার অজান্তে রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন। হিটলারের কাছে এটি ছিল ক্ষমতা দখলের চেষ্টা নয় শুধু, এটি ছিল ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। তিনি সঙ্গে সঙ্গে হিমলারকে সব পদ থেকে অপসারণের নির্দেশ দেন। তাকে গ্রেপ্তারেরও আদেশ দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হল, এই আদেশ কার্যকর করার মতো কেন্দ্রীয় ক্ষমতাই তখন আর প্রায় অবশিষ্ট ছিল না। এটাই ছিল শেষ দিককার নাৎসি প্রশাসনের সবচেয়ে বড় বৈপরীত্য। আদেশ দেওয়া হচ্ছিল, কিন্তু সেই আদেশ বাস্তবে পৌঁছাচ্ছিল না। মার্টিন বোরমান দ্রুত বিভিন্ন দপ্তরে বার্তা পাঠাতে শুরু করলেন। কাগজে কলমে এখনও একটি সরকার কাজ করছে, টাইপরাইটারের শব্দ এখনও শোনা যাচ্ছে, কিন্তু বাইরে রাষ্ট্রটি ভেঙে পড়ছে। এদিকে শহরের সাধারণ মানুষের অবস্থা আরও ভয়াবহ। অনেক জায়গায় পানির পাইপলাইন ধ্বংস, বিদ্যুৎ নেই, হাসপাতালের অপারেশন চলছে মোমবাতির আলো, চিকিৎসকেরা পুরনো ব্যান্ডেজ ধুয়ে আবার ব্যবহার করছেন, ওষুধ প্রায় শেষ, তবুও তারা কাজ থামাননি। ইতিহাসের প্রতিটি যুদ্ধে এমন মানুষ থাকেন, যারা অস্ত্র নয়, মানুষকে বাঁচানোর চেষ্টা করেন। তাদের গল্প প্রায়ই সবচেয়ে কম বলা হয়। ফ্যুরার বাংকারে সন্ধ্যার খাবার পরিবেশন করা হল। পরিবেশ নিস্তব্ধ, কেউ খুব বেশি কথা বলছে না। কিছুদিন আগেও যেখানে রাজনৈতিক আলোচনা চলত, আজ সেখানে দীর্ঘ নীরবতা। হিটলার খুব অল্প খেলেন। তার ক্ষুধা ক্রমেই কমে যাচ্ছিল। খাবারের চেয়ে তিনি বেশি সময় কাটাচ্ছিলেন রিপোর্ট পড়ে, অথবা মানচিত্রের দিকে তাকিয়ে। ট্রাউডেল ইয়ুঙ্গে পরে লিখেছিলেন, শেষ দিনগুলোতে সবচেয়ে অস্বস্তিকর বিষয় ছিল এই অনুভূতি যে সবাই বুঝছে শেষ এসে গেছে, কিন্তু কেউ সেই শব্দটি উচ্চারণ করছে না। জেন নামটি বললেই বাস্তবতা আরও কাছে চলে আসবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোলাবর্ষণ আরও তীব্র হল। রাইক চ্যান্সেলারির বাগানে একের পর এক গোলা পড়ছে। বাংকারের ভেতরের বাতি কেঁপে উঠছে। কংক্রিটের দেয়ালে সূক্ষ্ম ফাটল দেখা দিচ্ছে না, কিন্তু কম্পন যেন মানুষের ভেতরের স্থিরতাকেই ভেঙে দিচ্ছে। হিটলার আবার ব্লন্ডিকে ডাকলেন। কুকুরটি এসে তার পাশে বসল। তিনি কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই ছোট্ট দৃশ্যটি ইতিহাসের বহু স্মৃতিচারণে ফিরে এসেছে। একটি ধ্বংসপ্রাপ্ত সাম্রাজ্যের মাঝখানে একজন মানুষ, একটি কুকুর, আর চারদিকে অবিরাম যুদ্ধ। কিন্তু বাংকারের বাইরে ইতিহাস অপেক্ষা করছে আরেকটি প্রতীকের জন্য। রাইখস্টাগ এখনও জার্মান নিয়ন্ত্রণে। সোভিয়েত বাহিনীর কাছে এটি শুধু একটি ভবন নয়, এটি নাৎসি জার্মানির রাজনৈতিক প্রতীকের অন্যতম কেন্দ্র। সেই ভবনের দিকে অগ্রসর হওয়া এখন তাদের প্রধান লক্ষ্য। আর বাংকারের ভেতরে প্রথমবারের মতো অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। কে থাকবে, কে পালানোর চেষ্টা করবে, কে আত্মসমর্পণ করবে, আর কে শেষ পর্যন্ত বাংকারেই থেকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আর 27 এপ্রিল বার্লিনের উপর সোভিয়েতদের চাপ এমন পর্যায়ে পৌঁছাবে
যেখানে আর কোনো সামরিক পরিকল্পনা নয়, শুধু সময় নির্ধারণ করবে কখন শেষ দরজাটিও বন্ধ হয়ে যাবে। নীরবতার আগে শেষ অপেক্ষা। ২৭ এপ্রিল ১৯৪৫ বার্লিন। সকালের আলো আবারও ধোঁয়ার স্তর ভেদ করে শহরের উপর পড়ল, কিন্তু সেই আলোতে জীবনের কোনো আভাস ছিল না। শুধু ধ্বংসস্তূপ, পোড়া ইট, ভেঙে পড়া ট্রামলাইন, কালো ধোঁয়ায় ঢাকা রাস্তা। একটি রাজধানী ধীরে ধীরে নিজের শেষ অধ্যায় লিখছে। সোভিয়েত বাহিনী এখন শহরের কেন্দ্র থেকে খুব অল্প দূরে। প্রতিটি ঘণ্টায় তাদের অবস্থান আরও এগিয়ে আসছে। রাস্তার পর রাস্তা, চত্বরের পর চত্বর, একটি ভবন দখল, তারপর আরেকটি। এভাবে পুরো বার্লিন যেন ছোট ছোট যুদ্ধক্ষেত্রে ভাগ হয়ে গেছে। ফিউরার বাংকারের ভেতরে আজ এক অদ্ভুত নীরবতা। গত কয়েকদিনের মতো আর কেউ বড় কোনো সামরিক বিজয়ের কথা বলছে না, কারণ বলার মতো কিছু নেই। এখন আলোচনার বিষয়, কতক্ষণ প্রতিরোধ সম্ভব। হিটলার সকালবেলার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছিলেন। জেনারেল হান্স ক্রেবস এসে সর্বশেষ সামরিক অবস্থা জানালেন। রিপোর্টটি সংক্ষিপ্ত, কিন্তু তার প্রতিটি বাক্য ছিল ভারী। সোভিয়েত বাহিনী আরও কাছে এসেছে, অনেক প্রতিরক্ষা অবস্থান হারানো হয়েছে, যোগাযোগ আরও দুর্বল। ওয়েঙ্কের বাহিনী রাজধানীতে পৌঁছাতে পারেনি, বার্লিন কার্যত একা। এই সংবাদ শুনে হিটলার আর আগের মতো ক্রুদ্ধ হলেন না। তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে মানচিত্রের দিকে এগিয়ে গেলেন। মানচিত্রে লাল রেখাগুলোর দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। কেউ কথা বলল না। ঘরের ভেতরে শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দূরে গোলার বিস্ফোরণ। ইতিহাসবিদদের মতে এই সময়ে হিটলারের মানসিক অবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। তিনি এখনও সামরিক নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু সেই নির্দেশগুলোর ভেতরে আগের দ্বিধাতা আর ছিল না, বরং এক ধরনের ক্লান্ত স্বীকারোক্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছিল। যেন তিনি বুঝতে শুরু করেছেন, ফেরার আর কোনো পথ নেই। বাংকারের অন্য বাসিন্দারাও এই পরিবর্তন অনুভব করছিলেন। ট্রাউডেল ইয়ুঙ্গে পরে লিখেছিলেন, আগে যেখানে সবাই ফুরারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেন, এখন অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন, কারণ রাষ্ট্রের ভবিষ্যৎ প্রায় নির্ধারিত। এখন প্রশ্ন কেবল ব্যক্তিগত পরিণতির। জোসেফ গোয়েবলস এখনও হিটলারের পাশেই আছেন। তিনি একাধিকবার বলেছিলেন তিনি রাজধানী ছেড়ে যাবেন না। তার স্ত্রী ম্যাকডাও একই সিদ্ধান্তে অটল। তাদের ৬টি ছোট সন্তান এখনও বাংকারের ভেতরেই। শিশুরা কখনো করিডোরে খেলছে, কখনো নিচু স্বরে গান গাইছে। তারা জানে বাইরে যুদ্ধ চলছে, কিন্তু তারা পুরো বাস্তবতা বোঝার মতো বড় নয়। এই দৃশ্যটি বাংকারের অনেক বাসিন্দার মনে গভীর ছাপ ফেলেছিল। শিশুদের স্বাভাবিক আচরণ আর চারদিকে আসন্ন বিপর্যয়, এই বৈপরীত্য ছিল অসহনীয়। দুপুরের দিকে হিটলার কিছু পুরনো নথি দেখতে চাইলেন। কিছু প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হল। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ইতিহাস বলে শেষ দিনগুলোতেও সরকারি কাগজপত্রের কাজ পুরোপুরি থেমে যায়নি। একটি ভেঙে পড়া রাষ্ট্র অনেক সময় শেষ মুহূর্ত পর্যন্ত নিজের নিয়ম মেনে চলার চেষ্টা করে। বিকেলে বাংকারের রান্নাঘরে সীমিত খাবার প্রস্তুত করা হল। অনেক উপকরণই আর নেই, যা আছে তা খুব সাধারণ। রুটি, আলু, কিছু সংরক্ষিত খাবার, কিন্তু কেউ খাবারের স্বাদ নিয়ে কথা বলছে না। ক্ষুধাও যেন ভয়ের কাছে হার মেনেছে। বাইরে রাইক চ্যান্সেলারির ধ্বংসস্তূপের মধ্যে এখনও বিচ্ছিন্নভাবে জার্মান সৈন্যরা লড়ছে। অনেকের বয়স খুব কম, কেউ ভক্সটুর্মের সদস্য, কেউ হিটলার যুবসংঘের কিশোর। অনেকে জানত এই লড়াই জয়ের জন্য নয়, তবুও তারা অবস্থান ছাড়েনি। ইতিহাসে যুদ্ধের শেষ দিনগুলো প্রায়ই সবচেয়ে করুণ, কারণ তখন সাহস আর সাফল্যের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। সন্ধ্যার পর বাংকারে আবার বৈঠক। সামরিক বিকল্প প্রায় শেষ, রাজনৈতিক বিকল্প নেই। হিটলার ধীরে ধীরে বললেন তিনি বার্লিনেই থাকবেন। এই সিদ্ধান্ত আর বদলাবে না। উপস্থিত কেউ আপত্তি করলেন না, কারণ তারা জানতেন
এই সিদ্ধান্ত বহু আগেই তার মনে স্থির হয়ে গেছে। রাত গভীর। জেনারেটরের একঘেয়ে শব্দ, টাইপরাইটারের টুকটুক, দূরের কামানের গর্জন, এই তিনটি শব্দ যেন বাংকারের নতুন সময় গণনার পদ্ধতি হয়ে উঠেছে। কেউ ঘুমাতে পারছে না, কেউ ঘুমাতে চাইছেও না, কারণ প্রত্যেকেই অনুভব করছেন পরবর্তী দিনটি হয়তো আরও গুরুত্বপূর্ণ হবে। সেই রাতেই বাংকারের কিছু কর্মকর্তা গোপনে সম্ভাব্য পালানোর পথ নিয়ে আলোচনা শুরু করেন। যদি শেষ মুহূর্ত আসে, কোনো পথে বের হওয়া সম্ভব। কোথায় সোভিয়েত অবস্থান তুলনামূলক দুর্বল? কেউ নিশ্চিত উত্তর দিতে পারলেন না। বার্লিন এখন প্রায় সম্পূর্ণ ঘেরাও। প্রতিটি রাস্তা বিপজ্জনক, প্রতিটি মোড়ে মৃত্যু অপেক্ষা করছে। হিটলার নিজের কক্ষে ফিরে গেলেন। টেবিলের ওপর এখনও ইউরোপের মানচিত্র, কিন্তু সেই মানচিত্র আর বাস্তব ইউরোপকে প্রতিনিধিত্ব করছে না। একসময় এই মানচিত্রে তিনি নতুন সীমান্ত আঁকতেন, নতুন অভিযানের পরিকল্পনা করতেন। আজ তিনি তাকিয়ে আছেন একটি হারিয়ে যাওয়া সাম্রাজ্যের দিকে। আর ঠিক পরদিন 28 এপ্রিল বাংকারে পৌঁছাবে এমন একটি সংবাদ, যা হিটলারের ব্যক্তিগত জীবনের শেষ বড় সিদ্ধান্তকে ত্বরান্বিত করবে। সেই রাতেই তিনি নেবেন এমন দুটি সিদ্ধান্ত, যা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। একটি হবে বিবাহ, অন্যটি একটি রাজনৈতিক ও ব্যক্তিগত বিদায়ের প্রস্তুতি। শেষ সিদ্ধান্তের রাত 28 এপ্রিল 1945 রাত। ফ্যুরার বাংকারের ভেতরে সময় যেন আরও ধীরে চলতে শুরু করেছে। উপরে পৃথিবী জ্বলছে, নিচে কংক্রিটের দেয়ালের ভেতর মানুষগুলো অপেক্ষা করছে। কেউ কোনো অলৌকিক ঘটনার জন্য নয়, শুধু শেষটার জন্য। সেদিন সকালে বার্লিনের যুদ্ধ আরও ভয়াবহ হয়ে ওঠে। সোভিয়েত বাহিনী এখন শহরের কেন্দ্রের খুব কাছাকাছি। রাইখস্টাগকে ঘিরে তীব্র লড়াই চলছে। প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি ধ্বংসস্তূপ কৌশলগত অবস্থানে পরিণত হয়েছে। জার্মান প্রতিরক্ষা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু সেটি এখন বিচ্ছিন্ন, ক্লান্ত এবং ক্রমশ ছোট হয়ে আসা কিছু প্রতিরোধ কেন্দ্রে সীমাবদ্ধ। ফ্যুরার বাংকারে সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রিপোর্ট, মানচিত্র, কিছু নির্দেশ, কিছু নীরবতা। কিন্তু বিকেলের দিকে একটি সংবাদ এসে পৌঁছাল, যা হিটলারের ব্যক্তিগত আস্থার শেষ অবশিষ্ট অংশটুকু ভেঙে দিল। রেডিওতে সম্প্রচারিত হলো একটি খবর। হাইনরিশ হিমলারের গোপন যোগাযোগের বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রচারিত হচ্ছে। হিটলারের কাছে এটি আর গুজব নয়, এটি নিশ্চিত সত্য। তিনি গভীরভাবে ক্ষুব্ধ হলেন। তার কাছে হিমলার শুধু একজন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন বহু বছরের সহযোগী, এসএসএ প্রধান, নাৎসি শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। যদি তিনিও আলাদা পথে হাঁটেন, তাহলে আর কাকে বিশ্বাস করা যায়? এই ঘটনার পর হিটলারের মানসিক অবস্থায় আরেকটি পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝতে পারলেন, রাজনৈতিকভাবে সব শেষ, সামরিকভাবে সব শেষ, এবং ব্যক্তিগতভাবেও তিনি প্রায় একা। তার দীর্ঘদিনের ক্ষমতার কাঠামো ভেঙে পড়েছে। অনেক সহযোগী নিহত, অনেকে বন্দী, অনেকে যোগাযোগহীন, কেউ কেউ নিজ নিজ সিদ্ধান্ত নিচ্ছেন। সেই রাতেই তিনি তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে ডেকে পাঠালেন। ইভা তখন বহু বছর ধরে তার ব্যক্তিগত জীবনের অংশ, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ইভা একাধিকবার নিরাপদে চলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট, তিনি শেষ পর্যন্ত হিটলারের পাশেই থাকবেন। সেই রাতে ধ্বংসস্তূপে ঘেরা একটি শহরের নিচে, কংক্রিটের একটি ছোট বাংকারে, একটি সিদ্ধান্ত নেওয়া হল, তারা বিয়ে করবেন। এটি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, কোনো অতিথি নেই, কোনো সঙ্গীত নেই, কোনো উৎসব নেই, শুধু ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই মানুষ। 29 এপ্রিলের প্রথম প্রহরে, মধ্যরাতের কিছু পর, বাংকারের একটি ছোট কক্ষে সংক্ষিপ্ত নাগরিক বিবাহ সম্পন্ন হয়। একজন সরকারি কর্মকর্তা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী, যাদের মধ্যে ছিলেন জোসেফ গোয়েবলস এবং মার্টিন বোরমান। ইভা ব্রাউন সেই মুহূর্ত থেকে আনুষ্ঠানিকভাবে ইভা হিটলার হন। বিবাহের কাগজে তিনি প্রথমে অভ্যাসবশত নিজের আগের পদবি লিখতে শুরু করেছিলেন। তারপর সেটি কেটে সংশোধন করেন। এই ছোট্ট ঘটনাটিও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে থেকে গেছে। অনুষ্ঠানটি ছিল খুবই সংক্ষিপ্ত। কোনো উচ্ছ্বাস ছিল না, বরং উপস্থিত সবাই জানতেন এটি নতুন জীবনের শুরু নয়, এটি শেষ অধ্যায়ের সূচনা। বিবাহের পর অল্প সময়ের জন্য একটি ছোট নৈশভোজের আয়োজন করা হয়। সীমিত খাবার, কিছু পানীয়, কিছু নীরব শুভেচ্ছা। কেউ উচ্চস্বরে হাসেনি, কেউ ভবিষ্যতের পরিকল্পনা করেনি, কারণ ভবিষ্যৎ নিয়ে আর কোনো বিভ্রম অবশিষ্ট ছিল না। তারপরই হিটলার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন। তিনি তার রাজনৈতিক টেস্টামেন্ট এবং ব্যক্তিগত উইল লিখিয়ে নিতে শুরু করেন। টাইপরাইটারের সামনে বসলেন ট্রাউডেল ইয়ুঙ্গে। তিনি বলতে শুরু করলেন, ট্রাউডেল লিখতে লাগলেন। এই দলিলগুলোতে হিটলার নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন, বিভিন্ন ব্যক্তিকে পদ থেকে অপসারণ ও নতুন নিযোগের কথা উল্লেখ করেন এবং মৃত্যুর পর নিজের মরদেহ শত্রুর হাতে পড়তে না দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। এই নথিগুলো আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়। রাত তখন আরও গভীর। বাইরে কামানের শব্দ থামেনি। মাঝে মাঝে বিস্ফোরণের কম্পনে কাগজ কেঁপে উঠছিল। কিন্তু টাইপরাইটারের শব্দ থামেনি। একটি রাষ্ট্রের শেষ সরকারি নথি লেখা হচ্ছিল। একটি যুগ নিজের সমাপ্তি লিখছিল। ট্রাউডেল ইয়ুঙ্গে পরে স্মরণ করেছিলেন, সেই রাতের পরিবেশ ছিল অদ্ভুতভাবে শান্ত। যেন সবাই হঠাৎ করেই বাস্তবতাকে মেনে নিয়েছে। চিৎকার নেই, তর্ক নেই, শুধু কাজ আর অপেক্ষা। রাত শেষের দিকে হিটলার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে শেষবারের মতো কথা বললেন। কিছু ব্যক্তিগত বিষয়, কিছু প্রশাসনিক নির্দেশ, কিছু বিদায়ের মতো শোনানো বাক্য। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার শেষ সিদ্ধান্ত ঘোষণা করেননি, কিন্তু উপস্থিত অনেকেই বুঝতে পারছিলেন সেই মুহূর্ত আর খুব দূরে নয়। উপরে বার্লিনের আকাশে আগুনের লাল আভা, নিচে বাংকারের কংক্রিটের দেয়ালে দীর্ঘ ছায়া। একদিকে একটি নতুন বিবাহের নথি, অন্যদিকে একটি রাজনৈতিক উইল। একই রাতে জীবনের একটি আনুষ্ঠানিক সূচনা এবং একটি যুগের লিখিত সমাপ্তি। এখন আর বাকি মাত্র 2টি দিন। আর সেই 2 দিনের মধ্যেই হিটলার তার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের শেষ নির্দেশ দেবেন। ব্লন্ডিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং 30 এপ্রিলের দুপুরে ফ্যুরার বাংকারের একটি ছোট ব্যক্তিগত কক্ষ ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটির সাক্ষী হবে। শেষ সকাল 29 এপ্রিল 1945। ভোর। বার্লিনের উপর আবারও ধোঁয়ায় ঢাকা একটি সকাল নেমে এল। কিন্তু এই সকাল আগের যে কোনো সকালের চেয়ে আলাদা। কারণ এখন আর প্রশ্ন ছিল না জার্মানি পরাজিত হবে কিনা। প্রশ্ন ছিল, আর কতক্ষণ? ফ্যুরার বাংকারের ভেতরে রাতভর কাজ চলেছে। কয়েক ঘন্টা আগেই সম্পন্ন হয়েছে বিবাহ। লেখা শেষ হয়েছে রাজনৈতিক টেস্টামেন্ট এবং ব্যক্তিগত উইল। এখন সেই নথিগুলো নিরাপদে বাংকারের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। হিটলার নির্দেশ দিয়েছিলেন এগুলো যেন জার্মান নিয়ন্ত্রিত অঞ্চলে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। কয়েকজন কুরিয়ার সেই দায়িত্ব গ্রহণ করেন। তাদের অনেকেরই সামনে অপেক্ষা করছিল অত্যন্ত বিপজ্জনক পথ। ইতিহাস জানায় এই নথির একাধিক অনুলিপি শেষ পর্যন্ত যুদ্ধের পর মিত্রশক্তির হাতে পৌঁছায় এবং আজ সেগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত। সকালের সামরিক বৈঠক ছিল সংক্ষিপ্ত। রিপোর্টগুলো আর নতুন কিছু বলছিল না। রাইখস্টাগের আশপাশে ভয়াবহ যুদ্ধ চলছে। সোভিয়েত বাহিনী শহরের কেন্দ্রকে ক্রমশ ঘিরে ফেলছে। ওয়েঙ্কের বাহিনী রাজধানী উদ্ধার করতে পারবে না, সেটি এখন কার্যত নিশ্চিত। বার্লিনে থাকা জার্মান প্রতিরক্ষাকারীরা বিচ্ছিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে লড়ছে। কেন্দ্রীয় সমন্বয় প্রায় অসম্ভব হয়ে উঠেছে। হিটলার মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর খুব অল্প কিছু নির্দেশ দিলেন। উপস্থিত অনেক কর্মকর্তা পরে স্মরণ করেছেন আগের মতো দীর্ঘ আলোচনা আর হচ্ছিল না। যেন সামরিক সিদ্ধান্তের চেয়ে সময় এখন বড় বাস্তবতা।
বাংকারের করিডোরে হাঁটলে বোঝা যেত পরিবেশ বদলে গেছে। কেউ নিচু স্বরে কথা বলছে, কেউ নিজের পরিবারের ছবি দেখছে, কেউ একটি ছোট ব্যাগ গুছিয়ে রাখছে, কেউ আবার কোথাও যাওয়ার প্রস্তুতিই নিচ্ছে না। কারণ প্রত্যেকের সিদ্ধান্ত এক নয়। কেউ শেষ পর্যন্ত থাকবে, কেউ সুযোগ পেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। জোসেফ গোয়েবলস এখনও অনড়। তিনি রাজধানী ছাড়বেন না। তার স্ত্রী ম্যাকডাও একই অবস্থানে। তাদের 6 সন্তান বাংকারের ভেতরেই আছে। শিশুরা যুদ্ধের রাজনৈতিক অর্থ বোঝে না। তারা শুধু বড়দের মুখের অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করে। এই নীরবতা বাংকারের অনেক বাসিন্দার জন্য সবচেয়ে কষ্টকর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। দুপুরের দিকে বাইরে গোলাবর্ষণ আরও তীব্র হল। রাইক চ্যান্সেলারির বাগানে একের পর এক গোলা পড়ছে। কখনো পুরো বাংকার কেঁপে উঠছে। ছাদ থেকে সূক্ষ্ম ধুলো ঝরে পড়ছে। কিন্তু জেনারেটর চলছে, টাইপরাইটার চলছে, টেলিফোনও মাঝে মাঝে বেজে উঠছে। একটি ভেঙে পড়া রাষ্ট্রের শেষ প্রশাসনিক স্পন্দন যেন এখনও টিকে আছে। এই সময়ে হিটলার তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে শুরু করেন। কাউকে ধন্যবাদ জানান, কাউকে দায়িত্বের কথা মনে করিয়ে দেন, কাউকে বলেন ইচ্ছা করলে তারা বাংকার ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সবাই যে একই সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা তিনি আর করছিলেন না। এটি ছিল শেষ দিনের বাস্তবতা। দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল তার প্রিয় কুকুর ব্লন্ডিকে ঘিরে। হিটলারের ব্যক্তিগত চিকিৎসক এবং আশপাশের কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে সায়ানাইড ক্যাপসুল কার্যকর কিনা তা ব্লন্ডির উপর পরীক্ষা করা হয়েছিল বলে একাধিক প্রত্যক্ষদর্শীর বিবরণে উল্লেখ রয়েছে। এই ঘটনার পর ব্লন্ডির মৃত্যু হয়। এটি বাংকারের অনেক বাসিন্দার জন্য গভীরভাবে মর্মান্তিক ছিল। এই ঘটনার ঐতিহাসিক বর্ণনা রয়েছে, তবে এর বিস্তারিত বিবরণ এখানে প্রয়োজন নেই। ব্লন্ডির মৃত্যুর পর হিটলার দীর্ঘ সময় নীরব ছিলেন। তিনি খুব কম কথা বলেছিলেন। যারা তাকে বহু বছর ধরে চিনতেন তারা লক্ষ্য করেন শেষ আসার যে অল্প কিছু অবশিষ্ট ছিল সেটিও যেন নিভে এসেছে। সন্ধ্যার পর আবারও কিছু নথি পরীক্ষা করা হল। রাজনৈতিক উইলের অনুলিপি প্রস্তুত করা হল। বিভিন্ন পদে নতুন নিযোগের বিষয়েও সেখানে উল্লেখ ছিল। এই নথিতে হিটলার হারমান গোরিং ও হাইনরিশ হিমলারকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন এবং তাদের কাছ থেকে দায়িত্ব প্রত্যাহারের কথা উল্লেখ করেন। এটি দেখায় শেষ মুহূর্ত পর্যন্ত নাৎসি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজন কত গভীর হয়ে উঠেছিল। রাত নামল। বাংকারের আলো আগের মতোই জ্বলছে। কিন্তু মানুষের মুখে আর কোনো প্রত্যাশা নেই, শুধু ক্লান্তি। কেউ করিডোরে ধীরে হাঁটছে, কেউ দেয়ালে হেলান দিয়ে বসে আছে, কেউ শেষবারের মতো একটি চিঠি লিখছে। বাইরে ইতিহাস তার শেষ দৃশ্য প্রস্তুত করছে। রাইক্সটাগের দিকে যুদ্ধ আরও তীব্র হচ্ছে। সোভিয়েত পতাকা রাজধানীর কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য হাজার হাজার সৈন্য প্রাণপণ লড়ছে। অন্যদিকে বাংকারের ভেতরে সময় যেন থেমে গেছে। একটি দরজার ওপারে কয়েকজন মানুষ অপেক্ষা করছে। অপেক্ষা একটি অনিবার্য সমাপ্তির। পরদিন 30 এপ্রিল 1945 দুপুরের কিছু আগে ফ্যুরার বাংকারের একটি ছোট ব্যক্তিগত কক্ষে অ্যাডলফ হিটলার ও ইভা হিটলার শেষবারের মতো নিজেদের ঘরে প্রবেশ করবেন। তারপর দরজাটি বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ভেতর থেকে আর কোনো শব্দ শোনা যাবে না। দরজা খোলার পর উপস্থিত সহযোগীরা বুঝতে পারবেন যে দুজনই আর জীবিত নেই। হিটলারের পূর্বনির্দেশ অনুসারে তাদের মরদেহ সোভিয়েত বাহিনীর হাতে না পড়ার উদ্দেশ্যে রাইক চ্যান্সেলারির বাগানে নিয়ে গিয়ে দাহ করার চেষ্টা করা হয়, যদিও তখনও চারদিকে গোলাবর্ষণ চলছিল। এই ঘটনার মধ্য দিয়ে তৃতীয় রাইখের নেতৃত্বের বাস্তব সমাপ্তি ঘটে। কিন্তু যুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়নি। আরও কয়েকদিন লড়াই চলবে। আর সেই কয়েকদিনেই ইউরোপের ইতিহাসের একটি যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। শেষ দরজাটি বন্ধ হয়ে গেল। 30 এপ্রিল 1945 সকাল। ফ্যুরার বাংকারের ভেতরে বাতাস যেন আগের যে কোনো দিনের চেয়ে ভারী। উপরে রাইক চ্যান্সেলারির বাগানে অবিরাম গোলাবর্ষণ চলছে। প্রতিটি বিস্ফোরণে কংক্রিটের দেয়াল কেঁপে উঠছে, ধুলো ঝরে পড়ছে। তবুও ভেতরে এক অদ্ভুত শান্তি। যেন সবাই জানে আজ ইতিহাস বদলে যাবে। সকালের প্রথম সামরিক প্রতিবেদনে আর কোনো আশার কথা ছিল না।
রাইক্সটাগের চারপাশে তীব্র যুদ্ধ চলছে। সোভিয়েত বাহিনী শহরের কেন্দ্রকে কার্যত দখল করে ফেলেছে। ওয়েঙ্কের বাহিনী আর রাজধানীতে পৌঁছাতে পারবে না। বার্লিনের প্রতিরক্ষা এখন বিচ্ছিন্ন কয়েকটি ছোট এলাকায় সীমাবদ্ধ। হিটলার রিপোর্ট শুনলেন, চুপচাপ। কোনো বিতর্ক করলেন না, কোনো নতুন পরিকল্পনা দিলেন না, শুধু মাথা নাড়লেন। এই নীরবতা আগের যে কোনো বক্তৃতার চেয়ে বেশি অর্থবহ ছিল। দুপুরের আগে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের একে একে ডেকে পাঠাতে শুরু করলেন। হাইন্স লিঙ্গে, অটো গুনশে, মার্টিন বোরমান, জোসেফ গোয়েবলস, ট্রাউডেল ইয়ুঙ্গে, আরও কয়েকজন। তাদের সঙ্গে তিনি সংক্ষিপ্তভাবে কথা বললেন। কাউকে ধন্যবাদ দিলেন, কাউকে শুভকামনা জানালেন, কাউকে বললেন সুযোগ পেলে পশ্চিমের দিকে চলে যাওয়ার চেষ্টা করতে। এগুলো বিদায়ের মতো শোনাচ্ছিল, যদিও কি বিদায় কি শব্দটি খুব কমই উচ্চারিত হয়েছিল। ইভা হিটলারও সেদিন অস্বাভাবিকভাবে শান্ত ছিলেন। বহু প্রত্যক্ষদর্শীর স্মৃতিতে তার আচরণে আতঙ্কের চেয়ে দৃঢ়তাই বেশি দেখা যায়। তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি। শেষ পর্যন্ত তিনি হিটলারের সঙ্গেই থাকলেন। দুপুরের দিকে তারা শেষবারের মতো একসঙ্গে একটি সাধারণ খাবার খান। খাবার ছিল খুবই সাধারণ, যুদ্ধের শেষ দিনগুলোর মতোই সীমিত। টেবিলে বসে খুব বেশি কথা হয়নি। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে গোলাবর্ষণের গর্জন। খাবারের পর হিটলার করিডোরে উপস্থিত কয়েকজনের সঙ্গে করমর্দন করেন। কেউ স্যালুট করেন, কেউ মাথা নিচু করেন, কেউ চোখের জল লুকানোর চেষ্টা করেন। এই মানুষগুলো জানতেন এটি তাদের শেষ সাক্ষাৎ। তারপর হিটলার এবং ইভা তাদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে যায়। করিডোরে অপেক্ষা করতে থাকেন কয়েকজন সহযোগী। সময় যেন থেমে যায়। কেউ কথা বলেন না, কেউ দরজার দিকে তাকিয়ে থাকেন। বাইরে কামানের শব্দ চলছে, ভেতরে নীরবতা। কিছু সময় পর ভেতর থেকে আর কোনো শব্দ শোনা গেল না। উপস্থিত কর্মকর্তারা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দরজা খুললেন। তারা দেখলেন অ্যাডলফ হিটলার এবং ইভা হিটলার আর জীবিত নন। ইতিহাসে এই ঘটনার মূল তথ্য বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, সোভিয়েত ও পশ্চিমা তদন্ত এবং যুদ্ধ পরবর্তী গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ঘটনার পর উপস্থিত সহযোগীরা হিটলারের পূর্বনির্দেশ অনুসরণ করেন। হাইন্স লিঙ্গে এবং অটো গুনশের সহ কয়েকজন সদস্য মরদেহ দুটি কম্বলে মুড়ে বাংকারের সিডি বেয়ে ওপরে নিয়ে যান। উপরে তখনও গোলাবর্ষণ চলছে। রাইক চ্যান্সেলারির বাগান প্রায় সম্পূর্ণ ধ্বংস। বড় বড় গর্ত, পোড়া গাছ, ভাঙা পাথর। সেই ধ্বংসস্তূপের মধ্যেই হিটলারের পূর্বনির্দেশ অনুসারে মরদেহ দুটি দাহ করার চেষ্টা করা হয়, যাতে সেগুলো শত্রুর হাতে অক্ষত অবস্থায় না পড়ে। গোলাবর্ষণের কারণে পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপর উপস্থিতরা দ্রুত আবার বাংকারের ভেতরে ফিরে আসেন। ঠিক সেই মুহূর্তে তৃতীয় রাইখের বাস্তব নেতৃত্বের অবসান ঘটে। কিন্তু বাংকারের ভেতরের জীবন তখনও শেষ হয়নি। জোসেফ গোয়েবলস এখন কার্যত রাজনৈতিকভাবে সর্বোচ্চ পদে। কারণ হিটলারের রাজনৈতিক উইলে তাকে নতুন সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছিল। গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল ডোনিৎসাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল, যিনি তখন উত্তর জার্মানিতে অবস্থান করছিলেন। কিন্তু বার্লিনের বাংকারে থাকা মানুষদের কাছে এসব কাগজের সিদ্ধান্তের চেয়ে বড় বাস্তবতা ছিল। সোভিয়েত বাহিনী ক্রমশ আরও কাছে চলে আসছে। সন্ধ্যার দিকে খবর ছড়িয়ে পড়তে শুরু করল। প্রথমে সীমিত পরিসরে, তারপর ধীরে ধীরে আরও বিস্তৃতভাবে। ফ্যুরার আর নেই। যদিও আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা পরে আসে, তবুও অনেক জার্মান ইউনিটের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এখন কি হবে? লড়াই চলবে নাকি শেষ? বাংকারের ভেতরে কেউ নীরবে বসে আছেন, কেউ ভবিষ্যতের পরিকল্পনা করছেন, কেউ পালানোর পথ নিয়ে আলোচনা করছেন। কারণ সবাই জানেন এখন এই বাংকারও বেশিক্ষণ টিকবে না। বাইরে রাইখস্টাগের ওপর যুদ্ধ চলছে। আর মাত্র একদিনের মধ্যেই সোভিয়েত বাহিনী সেই ভবনের উপর তাদের পতাকা উড়িয়ে দেবে। যদিও বিচ্ছিন্ন লড়াই আরও কিছু সময় চলবে।
এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল একটি যুগের প্রতীকী সমাপ্তি। কিন্তু ইতিহাসের শেষ শিক্ষা এখনও বাকি, কারণ একজন শাসকের মৃত্যু দিয়ে ইতিহাস শেষ হয় না। শেষ হয় তখনই যখন তার সিদ্ধান্তের পরিণতি লক্ষ লক্ষ মানুষের জীবনে স্থায়ী চিহ্ন এঁকে যায়। আর সেই গল্প নীরবতার পরের পৃথিবী। 1 মে 1945, রাত পেরিয়ে সকাল। ফুরার বাংকারের ভেতরে এখন আর আগের সেই মানুষটি নেই যাকে ঘিরে বছরের পর বছর একটি রাষ্ট্র গড়ে উঠেছিল। তবুও কংক্রিটের করিডোরগুলো একই রকম, জেনারেটরের শব্দ একই রকম, দূরে কামানের গর্জনও একই রকম। কিন্তু একটি জিনিস বদলে গেছে, ক্ষমতার কেন্দ্রটি আর অস্তিত্বে নেই। অ্যাডলফ হিটলারের মৃত্যুর পর বাংকারের ভেতরে উপস্থিত মানুষদের সামনে একটি নতুন প্রশ্ন দাঁড়াল। এখন কি করা হবে? লড়াই চালিয়ে যাওয়া, আত্মসমর্পণের চেষ্টা, নাকি পালিয়ে যাওয়া? একটি রাষ্ট্রের পতন কাগজে কলমে এক মুহূর্তে ঘটতে পারে, কিন্তু সেই পতনের বাস্তব পরিণতি ছড়িয়ে পড়ে মানুষে মানুষে, সিদ্ধান্তে সিদ্ধান্তে। জোসেফ গোয়েবলস এখনও বাংকার ছাড়েননি। তিনি মনে করতেন হিটলারের অনুপস্থিতিতে নতুন বাস্তবতায় তার নিজের আর কোনো ভূমিকা নেই। তার স্ত্রী ম্যাগডাও একই সিদ্ধান্তে ছিলেন। তাদের 6 সন্তান তখনও বাংকারের ভেতরে। এটি ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। পরবর্তী সময়ে গোয়েবলস দম্পতির সন্তানদের জীবন করুণভাবে শেষ হয় এবং পরে জোসেফ ও ম্যাগডাও মৃত্যুবরণ করেন। এই ঘটনাগুলো যুদ্ধের শেষ পর্যায়ের মানবিক বিপর্যয়ের গভীর উদাহরণ হিসেবে ইতিহাসে স্মরণ করা হয়। বাংকারের অন্য সদস্যদের সিদ্ধান্ত ছিল ভিন্ন। কেউ আত্মসমর্পণ করতে চাইলেন, কেউ ছোট ছোট দলে ভাগ হয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মার্টিন বোরমানও পালানোর চেষ্টা করেছিলেন। পরবর্তী সময়ে তার পরিণতি নিয়ে বহু বছর বিতর্ক ছিল। অবশেষে যুদ্ধ পরবর্তী তদন্ত ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে তার মৃত্যুর বিষয়টি অনেক পরে স্পষ্ট হয়। হাইন্স লিঙ্গে, অটো গুনশে, ট্রাউডেল ইয়ুঙ্গে, আরও অনেকে নিজ নিজ ভাগ্যের দিকে এগিয়ে গেলেন। কেউ সোভিয়েত বাহিনীর হাতে বন্দী হন, কেউ পশ্চিমা মিত্রদের কাছে পৌঁছাতে সক্ষম হন, কেউ বহু বছর পর স্মৃতিকথা লিখে সেই শেষ দিনগুলোর বিবরণ দেন। আজ আমরা ফুরার বাংকারের শেষ দিনগুলোর যে অনেক তথ্য জানি, তার বড় অংশই এসেছে সেই প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে। এদিকে বার্লিনে যুদ্ধ এখনও শেষ হয়নি। রাইকস্টাগের ওপর সোভিয়েত পতাকা উত্তোলনের প্রতীকী দৃশ্য ইতিহাসে স্থান পায়। যদিও বিচ্ছিন্ন লড়াই আরও কিছু সময় চলতে থাকে। অবশেষে 2 মে 1945 বার্লিনের জার্মান প্রতিরক্ষা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। রাজধানীর যুদ্ধ শেষ হয়, কিন্তু পুরো ইউরোপের যুদ্ধ তখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। কয়েকদিন পরে 8 মে 1945 ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ইতিহাসে এটি পরিচিত ভিক্টরি ইন ইউরোপ ডে বা ভি ডে নামে। 6 বছরের যুদ্ধ, অসংখ্য যুদ্ধক্ষেত্র, অগণিত ধ্বংস, শেষ পর্যন্ত নীরব হল। কিন্তু নীরবতা মানেই শান্তি নয়। ইউরোপের অসংখ্য শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত, অসংখ্য পরিবার বিচ্ছিন্ন, লক্ষ লক্ষ মানুষ আর কখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। আর নাৎসি শাসনের অধীনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ভয়াবহতা ধীরে ধীরে বিশ্বের সামনে সম্পূর্ণরূপে প্রকাশিত হতে থাকে। এই সত্যগুলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ। ফুরার বাংকারও ইতিহাসের অংশ হয়ে গেল। যে জায়গা একসময় গোপন সামরিক কেন্দ্র ছিল, সেটি পরিণত হল গবেষণার বিষয়। দশকের পর দশক ধরে ইতিহাসবিদরা সেখানে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন, সেসব নিয়ে নথি, সাক্ষ্য এবং প্রমাণ বিশ্লেষণ করেছেন। কারণ ইতিহাস শুধু ঘটনাকে নয়, ঘটনার কারণকেও বোঝার চেষ্টা করে। আজ আমরা যখন সেই শেষ 10 দিনের দিকে ফিরে তাকাই, আমরা শুধু একজন শাসকের পতন দেখি না, আমরা দেখি ক্ষমতার সীমা, অহংকারের মূল্য, বাস্তবতা অস্বীকার করার পরিণতি, এবং যুদ্ধের সবচেয়ে বড় সত্যটি, যুদ্ধে কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হয় না। কারণ যুদ্ধ শেষ হলে যারা বেঁচে থাকে তাদেরই ধ্বংসস্তূপের ওপর নতুন পৃথিবী গড়তে হয়।
একসময় অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন তার সাম্রাজ্য 1000 বছর টিকে থাকবে। বাস্তবে তৃতীয় রাইখ টিকে ছিল মাত্র 12 বছরের কিছু বেশি। কিন্তু সেই স্বল্প সময়েই ইউরোপ এবং বিশ্বের ইতিহাসে এমন ক্ষত তৈরি হয় যার প্রভাব আজও ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নিয়ে আলোচনায় অনুভূত হয়। ফিউরারবাঙ্কারের সেই অন্ধকার করিডোর আজ আর আগের মতো নেই, কিন্তু ইতিহাসের স্মৃতিতে সেগুলো এখনও প্রতিধ্বনিত হয়। ধোঁয়ায় ঢাকা বার্লিন, কম্পমান কংক্রিটের দেয়াল, একটি মানচিত্র, কিছু অসমাপ্ত আদেশ, কিছু নীরব বিদায়, আর একটি সাম্রাজ্যের শেষ 10 দিন। ইতিহাস আমাদের একটি কঠিন শিক্ষা দেয়। কোনো রাষ্ট্র, কোনো নেতা, কোনো মতাদর্শই আইনের মধ্যে নয়। যখন ক্ষমতা জবাবদিহি হারায়, যখন ঘৃণা নীতিতে পরিণত হয়, যখন একজন মানুষের সিদ্ধান্ত কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে, তখন পতন শুধু সময়ের অপেক্ষা। সেই পতনের মূল্য দেয় সাধারণ মানুষ, শিশুরা, পরিবারগুলো, পুরো একটি প্রজন্ম। তাই ইতিহাস মনে রাখার সবচেয়ে বড় কারণ অতীতকে মহিমান্বিত করা নয়, বরং একই ভুল যেন আবার না ঘটে। কারণ ইতিহাস কখনো হুবহু পুনরাবৃত্তি না হলেও তার সতর্কবার্তাগুলো বারবার ফিরে আসে। আর যারা সেই সতর্কবার্তা শুনতে ভুলে যায়, তাদের জন্য ইতিহাস প্রায়ই আবার নতুন করে কঠিন প্রশ্ন রেখে যায়। একটি বাংকারের দরজা বন্ধ হয়েছিল, কিন্তু